আমাদের ব্যবসায়ীরই তো বেশি রাজনীতিবিদ। আমাদের এখানকার যে এস্টাবলিশমেন্ট এটা 100% করাপ্ট। এত টাকা পাচ্ছি, টাকা তো খরচ করার টাইমও পাচ্ছি না। কিন্তু যে 10,000 কোটি টাকা চুরি করছে, আপনারা 10,000 টাকা দিছে, আপনি তার পিছনে নাচতেছেন। আপনি কিসের? আপনি লোক চেনেন নাকি? আমার এই যে আসলে গুজবাম হইতেছে। তো আপনি তো নিজের জীবনটাকে নিজে ধ্বংস করে দিচ্ছেন। আপনি তো চিন্তাই করবেন আদবানিকে না কি বলে আদানিকে নিয়ে। আপনি তো চিন্তাই করবেন সালমান রহমানকে। 5,000 কোটি টাকা ইনকাম করার জন্য 500 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবেন, তারপরে 5,000 কোটি টাকা চুরি করার জন্য নানা ফন্দি ফিকির করবেন। এই জেনজি এখন আপনার আমাদের জাতির বীর, পুরো জেনারেশনটা। একটা নেশন, একটা জাতি এমনি ফটকামির মধ্যে দিয়ে তৈরি হয় না। এক্সেপশনালিটি ইটসেলফ আ থ্রেট ফর আদার ওয়ার্ল্ডস। দখল করে হলে হ্যাঁ, করে টাকাগুলো চর দখলের মতো। চর দখল। আরে অদ্ভুত। আসসালামু আলাইকুম, আমি সাগর হাসনাত বিজব্রো পডকাস্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিজব্রো পডকাস্ট একটা আসলে বিজনেস সেন্ট্রিক পডকাস্ট। আপনারা ইতিপূর্বে আমাদের এপিসোডগুলো আমরা বিজনেস পার্সনদের আনার চেষ্টা করেছি। তো এখন যে এই অস্থির রাজনৈতিক অবস্থা, বৈশ্বিক যে পরিস্থিতি, আসলে বিজনেসগুলো বিচ্ছিন্ন কোনো দ্বীপের অংশ না। আমাদের এই সমাজেই, আমাদের এই রাষ্ট্রেই আমাদের বিজনেসগুলো অপারেট করতে হয়। তাই রাজনীতি সম্বন্ধে বা এই যে বৈশ্বিক যে পরিস্থিতি, এই সম্বন্ধে আসলে আইডিয়া একজন বিজনেসম্যানের খুবই পরিষ্কার ধারণা থাকা উচিত। তো এই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই সিজনটা আমরা সাজিয়েছি আমাদের এখন যে রাজনৈতিক অস্থিরতা আছে আমাদের দেশের ভিতর এবং বৈশ্বিকভাবে, আমরা একটা যুদ্ধ বিগ্রহের টালমাটাল অবস্থা দেখছি সারা বিশ্ব জুড়েই। তো আমরা চিন্তা করেছি যে রাজনীতি সম্বন্ধে একটা ক্লিয়ার পিকচার থাকা উচিত আমাদের ব্যবসায়ীদের মাঝে। তো এই উদ্দেশ্যে আমরা আমাদের এই সিজনটা সাজিয়েছি যুদ্ধ, রাজনীতি, সমাজ এবং ব্যবসা, এই কেন্দ্রিক টপিক নিয়ে। সো এই টপিকে আমরা আজকে আমাদের যিনি গেস্ট রয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান বাংলাদেশে এই টপিকে আসলে তার চেয়ে যোগ্য বা তার চেয়ে ভালো কথা বলার মতো লোক খুব কম রয়েছে। তিনি আর কেউ নেই, আমার খুবই প্রিয় একজন চিন্তক, কলামিস্ট এবং আমার প্রিয় মানুষ রেজাউল করিম রনি ভাই। রনি ভাই, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। কোনো কিছু আর বাদ রাখলেন না, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, যাই হোক, যে যেখান থেকে আমাদের আলোচনাটা শুনছেন, যেভাবেই শুনছেন, সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি যদিও বিজনেসের লোক না ওইভাবে, মানে বিজনেস বলতে যা বোঝায়, কিন্তু বিজনেস আপনি যেটা বললেন আপনার আলোচনায়, বিজনেস যেহেতু একটা সম্পূরক বিষয়, অনেক অন্যান্য বিষয়ের সাথে এটা একটা সম্পর্ক রয়েছে, ফলে সেই বিষয়গুলো ধরে আলোচনা করা যেতে পারে আর কি। এই সাহসেই আমি মূলত আর আসতে রাজি হয়েছি আর কি। এক্স্যাক্টলি, এটা একটা পপুলার সেইং আছে যে কেএফসি অনলি ক্যান অপারেট when F-16 above its head। মানে এখানে কেএফসি বলতে মিন করা হয়েছে বিজনেস, এবং F-16 হচ্ছে সামরিক সক্ষমতা। সো কেএফসি বা বিজনেসগুলো তখনই একটা ল্যান্ডে অপারেট করতে পারবে ওই জায়গায় যখন ওই দেশের সামরিক শক্তিটা স্ট্রং থাকবে। সো বিজনেস এবং সামরিক শক্তি বা রাজনৈতিক শক্তি, এটা একে অপরের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। সো আজকে বুঝতেই পারছেন কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের এই এপিসোডটা। আমরা অনেক কিছু বিষয় নিয়ে আলাপ করবো এখানে, বর্তমান যুদ্ধ বিগ্রহ, তারপরে যারা ইয়াং জেনারেশন রাজনীতিতে আসছে, তবে আমাদের এই ব্যবসায়িক সিনে বিভিন্ন ফরেন যে ফ্যাক্টরগুলো আছে তাদের রোলগুলা আমরা এখানে জানার চেষ্টা করবো রনি ভাইয়ের কাছ থেকে। সো আর দেরি না করে আমরা শুরুতেই, ভাই বলেছেন যে উনি ব্যবসার মানুষ না, বাট আমি জানি উনি ব্যবসার মানুষ। একসময় ব্যবসা নিয়ে চেষ্টা করেছিলেন বা এখনো হয়তো তার এই ধরনের উদ্যোগ বা চেষ্টা থাকতে পারে। উনি কিন্তু নিজে একজন ব্যবসায়ী, এবং আমরা এখন যেই ব্যবসাটাকে খুব সমালোচনা করার চেষ্টা করি যে সেফ ফুড বা অর্গানিক ফুড, এই জিনিসগুলো নিয়ে কিন্তু উনি ব্যবসা করেছেন। সো শুরুতেই আসলে রনি ভাইকে আমরা তার এই যে আজকে রনি ভাই হয়ে ওঠার গল্প, তারপরে তার ব্যবসায়িক যে গল্প, এই লাইনে আপনি কিভাবে আসলেন বা এই চিন্তা ভাবনা বা ইন্টেলেকচুয়াল সাইডটাতে আপনার আসার জার্নিটা যদি একটু শেয়ার করেন ভাই আমাদের সাথে। এটা লম্বা জার্নি, এবং আমার মনে হয় না যে এই জার্নিটা খুব একটা ইন্টারেস্টিং হবে এবং পাবলিকের জন্য যে শোনার কোনো মানে দরকার আছে। কারণ হলো মানে একটা লোক ইন্টেলেকচুয়াল, মানে একটা সংক্ষেপে একটা কথা বলি, মানে আপনার হাইডেগার একটা কথা বলছিল যে একজন থিঙ্কার বা একজন ফিলোসোফারের জীবনে কি হবে,
জীবনী হবে এরকম, জন্ম নিয়েছে, এই কাজ করছে, মরে গেছে, শেষ। তো এই যে জন্ম নিচ্ছে, মরে গেছে, মাঝখানে এই কাজ করছে, হ্যাঁ, এটাই হলো তার জীবনী। এর বাইরে সে কি করছে না করছে এগুলো তো গুরুত্বপূর্ণ না। কি পড়ছে, কি খাইছে, কতটা স্ট্রাগল করছে, কয় বেলা না খাইয়া ছিল, এই ধরনের ইমোশন ফ্রিক করার কোনো দরকার নেই। হ্যাঁ, যে পার্সোনাল কথা যত কম বলা যায়, পার্সোনালি নিজের নিয়ে অত উতলা হওয়ার কিছু নেই। সো আমার পার্সোনাল গল্প বলতে আমি খুবই অপছন্দ করি। আমি অন্যান্য বাংলাদেশের একটা দরিদ্র দেশের সাধারণ মানুষের মতো প্রচণ্ড কষ্ট করে যেভাবে বড় হয় এরকম হয়েছে, নাথিং নিউ। গুরুত্বপূর্ণ যেটা হলো যে আমি স্বাধীনভাবে কিছু করার চেষ্টা করছি সবসময়, এবং উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি, যেটা আজকে আপনার টপিকের সাথে যায়, এবং আমি এই বিষয়ে কিছু অভিজ্ঞতা বলতে পারি আমার। সেটা হলো আমি ছোটোবেলার থেকে লেখালেখি করি, পড়াশোনা করা, চিন্তা ভাবনা করার একটা অভ্যাস, স্বভাব আমার মধ্যে ছিল। তো এটা করতে গিয়ে দেখলাম যে আপনার যদি স্বাধীনভাবে সমাজে বাঁচতে হয় তাহলে আপনার জীবিকাটা স্বাধীন হইতে হবে। হ্যাঁ, আপনার মানি অলওয়েজ ব্যাকড বাই ইডিওলজি, মানে টাকাটা স্বাধীনভাবে আসে না। হ্যাঁ, আপনি যদি ধরেন চাকরি করেন, আমি সাংবাদিকতা করছি দীর্ঘদিন, এবং আমি এত হাউস চেঞ্জ করছি সাংবাদিকতা করতে গিয়ে, কারণ হলো ধরেন বেশিরভাগই চিন্তার পার্থক্য হয়ে যেত। হ্যাঁ, এবং এমন জায়গায় ধরেন আমি তো এটাকে একটা মহান আদর্শ, হ্যাঁ, এবং জনগণের পক্ষে, সত্যের পক্ষে থাকার ব্রত নিয়ে করতাম, কিন্তু হাউস তো আর ওরকম ছিল না। তো ফলে তখন দেখা গেল যে না, আমি নিজেকে যেভাবে বিকশিত করতে চাই সেটা করতে হইলে আগে আমাকে ডাইল ভাত খায়া নিজের মতো করে বাঁচার ক্যাপাসিটি নিজের অর্জন করতে হবে। সেটা চাকরি কোনো ভালো মাধ্যম না, কারণ কোনো চাকরি আমাকে এই ফ্রিডমটা দিবে না যে আমি অ্যাট দ্য সেম টাইম রেডিকেলি আমার মতো করে আমার ওপিনিয়ন, মতামত তৈরি করবো, আবার আরামে চাকরি করবো। কারণ প্রফেশনালি আমি ভালো, নিয়ম করে অফিস যাই, অফিসের কাজটা আমি যা দায়িত্ব আমার সব ভালোভাবে করে দিই, তারপরেও আমাকে এটা অ্যালাউ করে না অফিসের এটা। হ্যাঁ, যেমন ধরেন আপনি আমেরিকায় থাকবেন এবং অ্যাট দ্য সেম টাইম অ্যান্টি ইসরায়েলি, যেমন আপনি ম্যাকডোনাল্ডসে চাকরি করবেন আর অ্যান্টি ইসরায়েল র্যালিতে প্রতিদিন অংশগ্রহণ করতে পারবেন, এটা কিন্তু পারবেন না আপনি। বাংলাদেশও কাইন্ড অফ এরকম, মানে কারণ এখানকার সরকারগুলো মানে বিগত ফ্যাসিবাদে যেটা হয়েছে, আমি তো একটা ছোটা বোয়ার মতো কাজ করে, যে এখানে যা পাইছি কাজ করে খাইছি, কিন্তু জাস্ট আমেরিকার সাথে কম্প্রোমাইজ করবো না, মিথ্যার কাছে নথি স্বীকার করবেন। এই জন্য যখন যে কাজ পাইছি, হ্যাঁ, শারীরিক শ্রম হোক, আপনার গোস্ট রাইটিং থেকে এডিটিং, যা পাইছি কইরা খালি সার্ভাইভ করছে, ডালি ভাত খাইছে, এবং খুবই কষ্টে জীবনযাপন করছে, এবং এখনও সেটাই করতে হচ্ছে। কারণ হলো আমি ইন্ডিপেন্ডেন্টলি কিছু করার চেষ্টা করছি, এবং সেটা করতে গিয়ে আমি অনেক ধরনের বিজনেস করার ট্রাই করছি, ব্যবসা করার ট্রাই করছি, কিন্তু আমি সেখানেও খুব একটা সফল। সেই গল্পটা যদি বলেন একটু। আমার হইলো ধরেন আমারও ডাক্তার জাফরুল্লাহর সাথে ধরো সম্পর্ক ছিল, চিন্তার পার্থক্য থাকা সত্ত্বেও, বিকজ অফ ওনার অনেস্টি এবং দেশের প্রতি ওনার ডেডিকেশন, এটাকে আমি পছন্দ করতাম। কিন্তু ওনার জাস্ট এই বামপন্থী আইডিয়া এগুলো আমি ওইটা নিতাম না। হ্যাঁ, আমি মার্কস পড়ি, নিজেও সমাজবিজ্ঞানের ছাত্র, কিন্তু আমি নট টিপিক্যাল বামপন্থী। হ্যাঁ, বামপন্থার কোনো ভবিষ্যৎ নেই। সো বাংলাদেশের বামপন্থা, যাই হোক, এটা তো একটা অন্য ব্যাপার। তো যাই হোক, জাফরুল্লাহ ভাইয়ের সাথে কথা বলতে তখন জাফরুল্লাহ বললো যে আমি তো এখানে গণস্বাস্থ্যে সাভারে যেটা করছিলাম, প্রথমত এখানে তো আমরা কৃষি উৎপাদনের একটা ব্যবস্থা করছিলাম, যেখানে পোলাপানেরা নিজেরা কাজ করবে, ফসল ফলাবে, ইয়ে করবে, এবং এগুলো আপনার একটা কমার্শিয়ালি, হ্যাঁ, বিক্রয়, এখন যেগুলো সোশ্যাল বিজনেস নানা কিছু শোনা যায়, এগুলোর একটা মডেল ওনার ছিল। তো আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে বাংলাদেশে সেফ ফুড একটা বড় ক্রাইসিস এখানে, এবং এখানে খাদ্যের যে ভেজাল, এবং এইটা যে পরিমাণ আমাদেরকে মেডিকেল নির্ভর করে তুলতেছে। কত সালের দিকে? আমি এটা মূলত ধরেন 12-13 সাল থেকে এটা আমি চিন্তা করা শুরু করতেছিলাম এইভাবে। তো পরে আমি মনে হলো যে আমাদের এখানে, আমি নিজে গ্রামে বড় হয়েছি, মানে ক্লাস 6 পর্যন্ত, এবং আমি মোটামুটি সব ধরনের কৃষিকাজ পারি। মানে আমি আপনার গরুর হাল ভাওয়া থেকে শুরু করে, গরুর গোবর ফালানো থেকে শুরু করে, ধান লাগানো, যেটাকে রোয়া লাগানো বলে আমাদের আঞ্চলিক ভাষায়, আমি নিজে সব ধরনের কৃষিকাজ পারি। কারণ ছোটবেলায় আমাদেরকে মাঠে, মানে খেতে যাইতে হইতো, বিলে যাইতে হইতো বড়দের সাথে কাজ করার জন্য। তো আমরা সকালবেলা ওইটা গরু, এবং স্কুলে যখন যাইতাম সকালবেলা ওই গরুটা নিয়ে চলে যেতাম, গরুটা আপনার ওই বেঁধে ইয়ে করে পরে স্কুলে যেতাম, গরুটা মাঠে ঘাস খাইতো, আবার স্কুল বইগুলো তো বগলে নিয়ে গরুটা উঠায় নিয়ে গরু নিয়ে ফিরতাম বাড়িতে। তো ফলে আমি এটা একদিন মজা করে বলতেছিলাম যে এই জেনারেশনের সম্ভবত লাস্ট লুক আমি, যে গরু রাখছে আবার সেম টাইম হেগেল পড়তে পারে। তো এরকম একটা ধরেন জায়গা, এবং আমাদের বাড়িটা বিলের ধারেই ছিল, একদম বিলের সুন্দর। কোথায়? ময়মনসিংহ, মুক্তাগাছা। মুক্তাগাছা। তো
সেখানে আমার দাদা মোটামুটি ওই আমলের শিক্ষিত ছিল একটু, হ্যাঁ, বাংলা ইংরেজি লিখতে পারতো, ই করতো, এবং পাকিস্তান মিলিটারিতে চাকরি করতেন উনি। তো বাবা এট দ্য সেম টাইম উনি কৃষক ছিলেন, খুব ভালো কৃষক ছিলেন, কাজ করতেন, পাটের ব্যবসা করতেন, খুবই ডাইনামিক পরিশ্রমী লোক ছিল আর কি আমার দাদা। তো ছোটবেলা আমার দাদার সাথে আমার খুব ওই সময় কি পড়াশোনার হ্যাবিটটা তৈরি? আমার দাদা কিতাব পড়তো, বিভিন্ন পত্রিকা আনতো বাজার থেকে, হ্যাঁ, দাদা খুব সাহিত্যমোদী ছিল, তার মতো করে লিখতাম। দাদা খুবই পলিটিক্স বুঝতো। সবচেয়ে বড় কথা হলো আমি আমার পলিটিক্সের বোঝার হাতে খড়ি বা আগ্রহ যেটা বলেন, বিভিন্ন পলিটিক্স বুঝতে চেষ্টা করা, হ্যাঁ, গ্লোবাল পলিটিক্স, পাকিস্তান, হ্যাঁ, ইন্ডিয়া, এই জিও পলিটিক্যাল বাস্তবতা, এগুলো আমার দাদার একটা ভালো প্রভাব আমার লাইফে আছে। দাদা খুবই জ্ঞানী লোক ছিলেন, কিন্তু ওই অর্থে ওরকম হাই এডুকেটেড ছিলেন না, হ্যাঁ। তো যাই হোক, তো এটা আমি যেহেতু আমার মধ্যে আমি দেখছি, এবং আমাদের কৃষিটা এমন ছিল যে আমরা শুধু বাজার থেকে কিনতাম সাধারণত লবণ আর কেরোসিন, এর বাইরে খুব একটা কেনার কিছু থাকতো না। হ্যাঁ, মাঝে মাঝে কেনা থাকতো বর্ষাকালে, যখন বর্ষায় মাঝে মাঝে আমাদের বাড়িতে পানি উঠে যেত, এই মরিচ গাছটা স্থল হয়ে যেত, মারা যেত, তখন হইলো মরিচ টরিচ মাঝে মাঝে কিনতে হইতো। এর বাইরে গরুর মাংস সপ্তাহে, গরুর মাংস না, গরুর মাংস হইলো গরু জবাই করতো মাসে একবার দুবার মাইকিং করে, মাদ্রাসার সামনে আমাদের বাড়ির পাশেই গরু বা মহিষ জবাই করতো, এখানে ভাগা রাখা হইতো, ওই ভাগা বাড়িতে দিয়ে যেত। এটা বলা মানে ওইটা ইয়া করার কিছু নাই আর কি, মানে ওই কেনার বা সব টাইপ ছিল না, টিপিক্যাল, হ্যাঁ, বলার কিছু নাই যে আমার জন্য একটা মাংস এক ভাগা রাইকো, ওই বাড়িতে এক ভাগ এমনি দিয়ে যেত, মানে ফিক্স ছিল ওইটা। আপনার মাসে একবার দুবার ওরকম হইতোই। আর কুরবানি দিতাম আমরা নিজেদের পালা গরু বা খাসি, হ্যাঁ, ওই ব্যতীত। ফলে আমি এমন একটা কৃষি ভিত্তিক পরিবার দেখছি, যেই পরিবার এবং আমাদের সুখ শান্তি দুরন্তপনা, হ্যাঁ, আমি জীবনে প্রচুর গাছ থেকে পড়ছি, জাম গাছ থেকে, ভাগ্য বলে নিচে পুকুর ছিল এই জন্য মরি নেই, হ্যাঁ। এবং আমাদের একটা বড় জাম গাছ ছিল পুকুরের উপরে, তো সেই জাম গাছে উঠতাম হাত পা ছাইরা দিয়ে জাম খাওয়ার জন্য, ধপ করে নিচে পড়তাম, অপেক্ষা থাকতাম যে কখন আর কি পাটা স্লিপ কেটে পুকুরে পড়বো আর কি, হ্যাঁ। তো এরকম একটা, মানে এটা শুধুমাত্র গল্প উপন্যাসে যে ধরনের শৈশবের বর্ণনা আমরা শুনি, আমি প্র্যাকটিক্যালি ওরকম একটা শৈশব যাপন করে আসছি, এবং প্রচণ্ড রকম দুরন্তপনা যাকে বলে, হ্যাঁ, সেটা ছিলাম। যাই হোক, তো সেইটা আমি যখন শহরে আসলাম, আমাকে সবসময় যেটা মানে থাকে না হন্টোলজি, হন্ট করতে, যেটা আমাকে প্রচণ্ড রকম পীড়া দিত বা মিস করতাম, সেটা হলো আমার এই যে সুখটা, এই যে গ্রামীণ আমার এই যে দুরন্তপনা, আমার এই যে জীবনটা, এটা আমি অ্যাডাপ্ট করার জন্য তখন মনে হতো আমি এগ্রি বেসড কোনো একটা টিজনেসের দিকে ঝুঁকি। তারপরে দেখলাম যে এখানে সেফ ফুডের যে একটা ব্যাপার, এবং আমরা নিজেরা যে খাবার জন্য যে খাদ্য উৎপাদন করতাম, সেটাকে আমাদের যেটা ভিটা বাড়ি বলে, একটা জায়গা থাকে, এটা শহরের লোক এখন বুঝবে কিনা জানি না, সেইখানে ধরেন দৈনন্দিন মশলাপাতি যেগুলো, ধনিয়াপাতা, আদা, রসুন, ওইটা ওই জায়গার মধ্যে আবাদ করা হয় নিজেরা খাওয়ার জন্য। যখন রান্না করতেছে উঠানের পাশে, এটা রান্নাঘর থেকে পাশে থাকে ওই জায়গাটা, কিন্তু যখন রান্না করতেছে আমরা বললো যে দুইটা কাঁচামরিচ, আমি দৌড় দিয়ে, হ্যাঁ, পেঁয়াজের, আমি দৌড় দিয়ে খেতে যেতাম, টান দিয়ে নিয়ে আসলাম, বা ধরেন খাইতে বসবো, ভাত হচ্ছে, খাওয়ার কিছু নেই, তরকারি নেই, একটা জায়গায় যেতে হবে, তাড়াহুড়ো আছে, কোনো সমস্যা নেই, ওইখানে যাবেন, পেঁয়াজের পাতা, রসুনের পাতা আছে, ধনিয়া পাতা আছে, ওগুলো নিবেন, খাঁটি সরিষার তেল ড্রামের মধ্যে ভরা আছে, নিবেন, ভর্তা করবেন, গরম ভাত দিয়ে খায়। নতুন একটা নিউ টার্ম আসছে, পার্মাকালচার বলতেছে এটাকে। পার্মাকালচার হচ্ছে যে আগে যে হাউস হোল্ড মডেল, যে সব ফসল আপনি নিজে উৎপাদন করবেন, সেরকম আমি এটা ভাবি, এটা ইউরোপ আমেরিকাতে আছে, তারা অনেক, বাংলাদেশেও একটা আন্দোলন চলতেছে, বিশেষ করে ইন্ডিয়াতে আন্দোলনটা পপুলার। আচ্ছা, এটা আমি জানি না। 1 শতক জমিতেও আপনি আপনার বাসার যে জিনিসটা দরকার ওইটা আপনি প্রোডাকশন, এটা আমরা অলওয়েজ দেখছি, কিন্তু এটা সব সময়, এটা তো আমাদের কমন সিনারিও ছিল, গ্রামে এটা কিন্তু থাকতো কৃষিভিত্তিক পরিবারে। সো ওইটার যে আপনার ওইটার যে টেস্ট, আপনি হেলথের কথা বাদই দেন, ওইটার যে স্বাদ, ওই স্বাদ আমি আর কোনো দিনও কোনো খাবারে পাইনি। মানে ধরেন আমি সিম্পলি আপনাকে বলবো যে ওই আমরা টাল বলি আমাদের ময়মনসিংহের আঞ্চলিক ভাষায়, ওই জমির থেকে যে ধরেন 2টা ধনিয়া পাতা, 2টা পেঁয়াজের পাতা, রসুনের পাতা আইনা ধুইয়া একটু যে ভর্তা করে, শুকনো আপনার কাঁচামরিচ দিয়ে ভর্তা করে, একটু সরিষার তেল দিয়ে মাখায় গরম ভাত যে খাইতাম, ওই স্বাদ আমি কোথাও পাইনি, সম্ভব না এটা। হ্যাঁ, আমি কিচ্ছু না, কিন্তু ভেরি সিম্পল বলতেছি। তো এই টেস্ট যে হারাই গেল, এই টেস্ট আমাকে আমার মধ্যে আপনার আমি খোঁজার চেষ্টা করতাম নানা জায়গায়, এবং আমার খাবার দাবার ফুড হ্যাবিটে আমি এখনো 100% ময়মনসিংহে। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত আমার প্রিয় খাবার হইলো আপনার কলার থুর আছে না, কলার মোচা যেটাকে বলে, সেটার ভাজি। তারপরে আপনার প্রিয় খাবার হইলো আমার আরেকটা
ওই পাট শাকের শুকনা করে রাখে, যেটা পাট শাকের বাত্তি পাতা, এটা আমাদের এলাকার, সেইটা আপনার গুঁড়া করে গরম ভাতের উপর দিয়ে খাওয়া। হ্যাঁ, তো এইটা এখনো আমার প্রিয় খাবার। এখন আমাদের গ্রামের লোকে এটা খায় না, এটা নাই, এই জিনিস পাওয়া যায়, আমি খুঁজি। সো আমার খাবার দাবারের টেস্টের মধ্যে আমি একটা পুরাপুরি একটা এখনো একটা একটা আমার ওই যে গ্রামের যে স্বভাবগুলো পুরাপুরি রয়ে গেছে। তো এগুলো সব মিলে আমি চেষ্টা করলাম একটা কৃষিভিত্তিক ব্যবসা কীভাবে করা যায়, এবং জাফরুল্লাহ ভাইয়ের সাথে আলাপ, এবং সেই ব্যবসাটাকে আমি এখানে দেখলাম যে অর্গানিক বিজনেসের নামে এখানে অর্গানিক প্রতারণা করে আসছে অনেক রকম। এটা তো 2012-13 সালের দিকে, ওই সময় তো খুব হাতে গোনা। হ্যাঁ, ওইখানে ওই সময় কমই ছিল, কিন্তু আমি দেখলাম কি আমাদের এখানে তখন অনেকেই করার চেষ্টা করতেছে, কিন্তু যারা এই বিজনেসটা করে তাদের কৃষির সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এরা প্রত্যেকেই নানা জায়গা থেকে সোর্স করে। ওই সময় তো একটা পাইনিয়ার ছিল বা এখনো প্রমিনেন্ট শস্য প্রবর্তনা ছিল, না এগুলো ছিল। ফরাদ ভাইয়ের সাথে আমরা তখন পরিচিত বা ছিল, কিন্তু ফরাদ ভাইয়ের প্রবলেমটা আলাদা। ফরাদ ভাইয়ের প্রবলেমটা হলো যে উনি যেটা করতেছে এই বিজনেসে, সেটা হলো যে ওনার খাবারটা কিন্তু আপনি হাইলি বড় লোক না হলে কিনতে পারবেন না। উনি সারাদিন শ্রমিক শ্রেণীর কথা বলবে, বিপ্লবের কথা বলবে, হ্যাঁ, কিন্তু ওনার এই যে এনজিও মডেলটা, এটা শুধু বড় লোকদের ফিটিং করবে, গুলশান বনানী লোকদের ফিটিং করবে, বা ধানমন্ডি এলিটদের ফিটিং করবে। হ্যাঁ, এবং এই অর্গানিকগুলি খায় এরা আরও দীর্ঘজীবী হবে, আরও লুটপাট করবে। হ্যাঁ, কিন্তু আমি যেটা চেষ্টা করতেছিলাম যে এই শস্য প্রবর্তনা বা তথাকথিত নয়া কৃষির ভণ্ডামির বাইরে রিয়েলি আদি কৃষিতে ফেরত যাওয়া যায় কিনা, এই জন্য আমি আমার ব্র্যান্ডের নাম দিয়েছিলাম আদি কৃষি। আচ্ছা, আদি কৃষি। হ্যাঁ, আদি কৃষি আমি শুরু করলাম অনেক চেষ্টা করে, আপনার পরে আপনার হ্যাঁ নানাভাবে ছোটোখাটোভাবে অনলাইনে করার চেষ্টা করছি, কিন্তু সর্বশেষ আপনার ধরেন হাসিনার আমলে কোনো কিছু করা যায় না, কি করব। হ্যাঁ, আপনার 2022 সালের দিকে আমি মিরপুরে একটা আউটলেট নিলাম, এই আবাসিক মিরপুরে। হ্যাঁ, আমার এক বন্ধু, দীর্ঘদিনের পরিচিত বন্ধু, তার বাসার নিচতলা গ্যারেজে, হ্যাঁ, একটা আউটলেট নিলাম। নিয়ে আমি এখানে প্রিন্স ভাই যিনি আছে আপনার, ওনার বনশ্রীতে, বনশ্রী প্রিন্স ভাই, সিজন। হ্যাঁ, তো ওনার প্রিন্স ভাই বড় ভাই আমার, প্রিন্স ভাইয়ের ওনার খামার আছে, উৎপাদন করে উনি নিজে। প্রিন্স ভাইরে বলেন ভাই, হ্যাঁ সিজন বেস্ট, প্রিন্স ভাইরে বলেন যে ভাই আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ, আমি তো এখনই কৃষি খামারে যেতে পারতেছি না, আমাদের জমি জমাও বা আমরা দীর্ঘদিন তো বাড়িতে যাই না, তো ওগুলো ভাগবাটোরা হয়ে যাওয়াতে এবং অনেক কিছু দখল হয়ে যাওয়াতে আমাদের আর মানে গ্রামে যে উৎপাদন করার অবস্থা আমার ছিল না। আমি ওনাকে বললাম যে কিছু একটা কইরা খাইতে হবে, অসুবিধা না, আমি তোমাকে কিছু প্রোডাক্ট দিয়ে করতেছি, আর যেগুলো নন প্যারিশেবল আইটেম, মশলা টসলা, এগুলো তুমি আপাতত শুরু করো। তো আমি প্রিন্স ভাইয়ের ওখানে গেলাম, ভিজিট করলাম, দেখলাম এখানে আমার ভাই ব্রাদার আছে এবং তার প্রোডাক্টগুলো ভালো, দেখলাম যেগুলো কোনো ঝামেলা নাই। তো এরকম কিছু প্রোডাক্ট নিয়ে আমি শুরু আউটলেট দিলাম। হ্যাঁ, অফলাইনে নাকি অনলাইনে? অফলাইনে দিলাম এবার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দিয়ে আস্তে আস্তে শুরু করলাম। আমি নিজেই দোকান ডেকোরেট করা, পুরো জিনিসটা। আপনি দোকানে বসতেন? হ্যাঁ, আমি বসতাম। এই জিনিসটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছি রনি ভাই। আমি তখন গণস্বাস্থ্যে কাজও করতাম, জাফর ভাই তখন বেঁচে আছে, দোকানে বসে আছে। তো গণস্বাস্থ্যে আপনার আমি তো পড়াইতে যেতাম সাভারে, ওখান থেকে আইসা সকালে যেতাম, আইসা বিকেলের দিকে অল্প একটু বসতাম। হ্যাঁ, তো লোকজন ওরকম ওটা জানাই নাই, কারণ আমি যতক্ষণ না পর্যন্ত নিজে উৎপাদনে যাইতে না পারবো। আমার মডেলটা খুব ইন্টারেস্টিং ছিল। আমার মডেলটা ছিল যে এটা বড় লোকরা না, এটা গরিব সাধারণ রিক্সাওয়ালাও যেন এখান থেকে একটা অর্গানিক কলা কিনতে পারে তার বাচ্চার জন্য। এটা কি সম্ভব ছিল? সেটা সম্ভব ছিল, কারণ আমি এখানে জাফরুল্লাহ ভাইয়ের যে গণস্বাস্থ্যের যে স্বাস্থ্য নীতি, এইটা জাস্ট আমি খাদ্য নীতিতে প্রয়োগ করতে চেয়েছিলাম, যে আমি একটা কার্ড হোল্ডার করে দিতে চেয়েছিলাম। যে ধরেন এখানে আপনার, আমি সাপোজ একটা কলা আনতেছি, সবরি কলা ধরেন আমার পুকুরের পারে হয়েছে, সেই কলাটা আমি নিয়ে আসতাম, আমি তো একটা নিয়ে আসবো না, আমি ধরেন 100 নিয়ে আসলাম, নিয়ে এসে সেই কলাটা অর্গানিকভাবে পাকলো, পাকার পরে আমি ধরেন আমার সমস্ত কাস্টমার আছে, তো সেইটা ধরেন ঢাকাতে এনে এখানে যেভাবে বিক্রি হয়, ধরেন কারণ বাজার বা নর্মালি সাধারণত 2 গুণ বা 3 গুণ দাম যেভাবে পরে সিন্ডিকেট মিলে, তো আমি যদি ডিরেক্ট ফার্মারের সাথে করি, ফার্মারের ব্র্যান্ডিং ধরেন যার পুকুর পারে হচ্ছে আমার বা অন্য কারো, তার নামে কালাম সাহেবের কলা, কালাম এটা ফলাইছে, উনি যে ফলাবে এটার মডিউলটা আমি দিব, এখানে কি ধরনের জৈব সার ব্যবহার করবে এটা আমি দিয়ে দিব, এবং এখানে পোকামাকড় দমনের জন্য যে প্রাকৃতিক যে নিম পাতার পানি টেনে যেভাবে বানাইতে এটা আমি ফর্মুলা দিব। এটা চাষ পদ্ধতিটা আমার, এবং চাষ হওয়ার পরে বিক্রি করে আমি কিনে নিব, বিক্রি করে এটার প্রফিটের একটা অংশ উনি পাবে, কালাম সাহেব পাবে সরাসরি, এবং উনি চাইলে এখানে এঙ্গেজও হইতে পারবে সরাসরি। এবং এটা এইবার আমি দামটা কি তখন বাজারের চেয়ে কম দামে দেওয়া সম্ভব? হ্যাঁ, বাজারের চেয়ে কম দামে সম্ভব। কার জন্য? যে গরিব, যার কার্ড আছে। আমার যে কার্ড হোল্ডার,
এই কলাটা সাপোজ ধরেন এই কলাটার দাম হলো 40 টাকা হালি, সেটা হলো নর্মাল অ্যাভারেজ কাস্টমারের জন্য, কিন্তু যে কার্ড হোল্ডার তার জন্য 25 টাকা হালি। এটা ধরেন ঢাকা পর্যন্ত আনতে আমার খরচ পড়ছে 20 টাকা, কেনা আনা পর্যন্ত, কিন্তু ইউজুয়ালি বাজারে এটা 40 টাকা হালি বিক্রি হচ্ছে। আমিও 40 টাকা হালি বা যেহেতু অর্গানিক 100%, আমি 45 টাকা হালি বিক্রি করতেছি সর্বোচ্চ নর্মাল পাবলিকের জন্য। আর যে কার্ড হোল্ডার আমার, যার ইনকাম 20,000 টাকার নিচে, তাকে আমরা একটা কার্ড দিব। সে এই কার্ডের কারণে সে এখানে প্রায় ক্রয় মূল্যের চেয়ে একটু বেশি, ধরেন 2 টাকা 3 টাকা বেশি দামেও সে কিনতে পারবে, কিন্তু সেই কার্ডটা আমরা আনলিমিটেড দিতে পারবো না। ধরেন আমরা যদি 40 টাকা হালি কলা ধরেন 100 হালি বিক্রি করি, তাহলে আমি 20 হালি তো প্রায় ক্রয় মূল্যের চেয়ে 25 টাকা বিক্রি করলে আমি তো না খাই মরে যাবো না। কিন্তু এটা সার্ভিস ওরিয়েন্টেড। এই জন্য আমার ব্যবসাটা ছিল সেবামূলক ব্যবসা, যে আমি এই জিনিসটা ইন্ট্রোডিউস করাতে চাচ্ছিলাম যে এখানে ধরেন কারো বাসায় রুগী আসছে, গরিব, হ্যাঁ, তা বিধবা মা, ক্যান্সার পেশেন্ট, তার ভালো খাবার খাওয়া দরকার, সে কিভাবে খাবে, সে এখানে একটা কার্ড করবে, করে এখানে অর্গানিক খাবার সে প্রায় ক্রয় মূল্য বা উৎপাদন মূল্যের চেয়ে 2-10 টাকা বেশি দিয়ে কিনে নিয়ে যাবে। এইটা প্রায় বাজারের যে বিষাক্ত খাবার বা আনসেফ ফুড যেটা সে ভ্যান থেকে কিনতেছে বা বাজার থেকে কিনতেছে, প্রায় সমান দামই পড়বে তার জন্য, কিন্তু পাচ্ছে সে অর্গানিক। এইটা আমরা গরিব রুগী, গর্ভবতী মা, শিশু, গরিব শ্রেণীর, এটা আমরা যদি 30% যদি আমরা এটা প্রোভাইড করি, আর 70% যদি ধরেন নর্মাল বড় লোক মধ্যবিত্ত এরা যদি রেগুলার দামে খায়, কোনো অসুবিধা নেই। এখানে ভাই দুইটা আর্গুমেন্ট আসতেছে বা দুইটা এটা আমি চিন্তা করছি, অবস্টাকল আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমিও এই সেক্টরে কাজ করতেছি অনেকদিন। প্রথমত হচ্ছে ভাইয়া, বাংলাদেশে এই সেফ ফুড এই কনসেপ্টটার অ্যাডমায়ার বা এটার ক্লায়েন্ট কিন্তু নাই বললেই চলে। খুব হাতে গোনা লোক, এটা ক্লায়েন্ট নাই কেন, খুবই আপার এন্ডের, খুবই শিক্ষিত, খুবই পলিশ লোকজন আসলে এটা নিয়ে বদার করে না। দে অনলি বদার অ্যাবাউট প্রাইস, যে ভাই ভ্যানের, আমরা যখন আম দিচ্ছি ভ্যানের প্রাইসের সাথে তুলনা করতেছে, বা কলা দিচ্ছি, এই কলা তো ভ্যানে এত টাকায় পাওয়া যাচ্ছে। সো সেই জায়গায় ধরেন কৃষক লেভেল বা ওই যে বুয়া লেভেলের লোকজন, ওদের তো ওই আর্টসটা আরো নাই। না, এটা একটা বড় অংশ 5 কিলো ট্রাভেল করে যে আপনার দোকান থেকে দামে কিনলো, কিন্তু তার তো দরকার নাই, সে ওইটা ফিল করতে। রাইট, এখন এটা তো আপনার ক্যাম্পেইনটা করতে হবে। আপনারা তো বলতে হবে যে আপনার গরিব যে পেশেন্ট, ধরেন আপনি হাসপাতালগুলোর যে আপনার ইউনিট, ক্যান্সার ইউনিট, কিডনি রোগীর ইউনিট, সেই ইউনিটগুলোতে আপনি ক্যাম্পেইনিং করেন, সেখানে আপনি বসিয়ে দেন যে আপনার রোগীর জন্য এখান থেকে সেফ ফুডগুলো আপনি কিনেন একই দামে। সো আমি বলতেছি, এটাকে আপনি সেবা যদি দিতে চান, আপনি নানাভাবে দিতে পারেন, আপনি ঘরে পৌঁছায় দিতে পারেন, সেবাটা আগে দেওয়ার চেষ্টাটা করতে হবে। সেফ ফুডকে আমি ইমার্জেন্সি, আপনার কি বলে যে ইমার্জেন্সি, যেরকম ওষুধের মতো ইমার্জেন্সি প্রোডাক্ট মনে করি সেফ ফুড। সো ইমার্জেন্সি প্রোডাক্টটা, তার যে ইমার্জেন্সি দরকার, এই বোধটা তো আমরা তৈরি করতে হবে। এইটাই হচ্ছে মেইন, এটা বড় চ্যালেঞ্জ। এখন এই বোধটা আপনি স্বাস্থ্যের জন্য সে যাচ্ছে না, স্বাস্থ্য কার্ড করতেছে না, তো খাদ্য কার্ড সে কেন করবে না, সেফ ফুডের কার্ড সে কেন করবে না? সেই কার্ডের ক্যাম্পেইনিং করবো আমি ধরুন একটা এলাকায় যাব, ক্যাম্পেইনিং করবো, এখানে মডেল খাবারের ইয়াগুলো দিব, উৎপাদনের মডিউলটা থাকবে, একটা বসিয়ার থাকবে। আমি বলতে এটা ডিটেল একটা প্ল্যানিং এর, এবং এটা আমি যদি একা করতে নাও পারি, আমি গভর্নমেন্টের সহযোগিতা নিতে চাই। এই জায়গায় আসতে চাচ্ছিলাম যে আপনি তো একা করতে বিজনেস না, এটা তো আপনার সম্ভব না ভাই। আপনি প্রোডাকশন খরচ বলতেছেন যে আপনার, এবং এটা ট্র্যাডিশনালের সমান হবে, এবং সেকেন্ড ইয়াতে এটাকে একটা সমবায় মডেলের মধ্যে আনা। যেমন ধরেন আপনার বাড়িতে, আপনার জমিতে ধান উৎপাদন হয়, আপনি আমাকে ধান দিবেন, আমি আপনাকে দুধ দিব, আমার ধরেন দুধ হয়, একটা প্রাইস, তখন একটা প্রাইস কম্প্রোমাইজ হবে, যে এখানে পণ্য এক্সচেঞ্জের ওই সিস্টেমটা থাকবে। আপনি নিজেও বার্টার সিস্টেম, হ্যাঁ, আপনি নিজেও বিজনেস করতে পারবেন। ধরেন সব এলাকায় তো সবটা হয় না, বরিশাল এলাকার যার যেটা হয়, সে ধরেন এখানে একটা বড় গ্রোসারি সিস্টেম যদি করা যায়, একটা ধরেন যেখানে প্রোডাক্টটা এসে জমা হবে, প্যাকেজিং হবে, এবং এইটা একটা মডেল আকারে, যদি আমি বলতেছি এটা জাস্ট আইডিয়া আকারে আমি চেষ্টা করছিলাম, যদি করা, এটা কোয়াইট পসিবল। আগে তো হইছে। এটার একটা এক্সাম্পল কিন্তু রিসেন্ট আমরা দেখি ভাই, ওই যে মানবতার দেয়াল, আপনার যা দরকার হয় এখানে রেখে যান, অপ্রয়োজনীয় জিনিস যা দরকার হয়, এটা মিনিমাম লোকজনের উপকার হচ্ছে আমার ধারণা, কিছু না কিছু তো হচ্ছে। ফলে খাবারের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ধরেন আপনার এলাকায় খুব নরসিংদীতে আপনার ভালো কলা হয়, ওকে, আপনি উৎপাদনের মডিউলটা আমার কাছ থেকে নিয়ে যান। আমি উৎপাদনের আমি গাজীপুরে যারা আমাদের কৃষি বিজ্ঞান আছে, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, আমি প্রচুর গেছি, আমি নিজে ট্রেনিং নিচ্ছি, আপনার জৈব সার উৎপাদনের ট্রেনিং আমি করছি, কারণ এটাতে আমার ন্যাক ছিল, এবং আমি নিজেও মনে করি যে এটা করা উচিত মানুষের। হ্যাঁ, এবং
আপনার নিজের খাবারটা নিজে উৎপাদন করে খাইলে যেটা হবে, নিজে উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত হলে যেটা হবে, আপনার একটা বিলঙ্গিং তৈরি হবে দুনিয়ার প্রতি। আর নাহলে আপনি শুধু বায়ার হয়ে থাকবেন, হ্যাঁ, ক্রেতা। আপনার যতই টাকা আছে, আপনি ভালো জিনিসটা কিনলেন, সেই জিনিসটার একটা ব্যাপার। আর একটা হলো যে আপনি নিজে ভালো জিনিসটা উৎপাদন করলেন এবং সেটা অন্য আরও 10 জনের সাথে শেয়ার করলেন। যেমন ধরেন আপনার বাড়িতে যদি একটা আম গাছ থাকে, সেই আম গাছে যদি হাজার হাজার আম হয় এবং একসাথে যখন পাকে, আপনি কি একসাথে খান সব আম? নষ্ট হয়ে যায়, অধিকাংশই নষ্ট হয়ে যায়। তখন আপনি বাধ্য হন হসপিটালিটি করতে। খালার বাড়িতে দেয়া দুইটা, চাচার বাড়িতে এই যে হসপিটালিটি, এটা যে সোশ্যালাইজেশনটা, এইটার একটা বিউটি আছে না, এটার মধ্যে একটা পাইটি আছে না, এটার মধ্যে একটা পবিত্রতা আছে না, এটার মধ্যে একটা রিজিকের ব্যাপার আছে না, হক আছে না, খিদমতে খালক আছে না। তো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং থিং। তো এইটাকে আপনি এইটাকে যদি আপনি মানে গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে দেখবেন সমাজের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বিজনেস, সোশ্যাল বিজনেস বলে আলাদা কিছু, বিজনেস ইটসেলফ সোশ্যাল। মানে সামাজিক ব্যবসা বলে নতুন কয়েন করে মানে দুনিয়াকে ভরকায় দেওয়ার কিছু নেই। বিজনেসটা অলওয়েজ সোশ্যাল, কারণ বিজনেসটা মানে যে মানে আপনার উৎপাদক সে খায় না একা, বা তার একার জন্য সে করে, এটা অলওয়েজ সোশ্যাল এঙ্গেজমেন্টের ভিতর দেওয়া হয়। হ্যাঁ, তো সেই সম্পর্কটা সোললি ইকোনমিক্যাল হবে কি না, দ্যাটস দ্য কোশ্চেন। নো, সোললি ইকোনমিক্যাল না বিজনেস সম্পর্কটা। বিজনেস সম্পর্কটা সেবামূলক সম্পর্ক। মানি উড বি অটোমেটিক আউটকাম। ডেফিনেটলি আপনার জীবনে কয় টাকা দরকার, মানে আপনার, আমি বলতেছি ধরেন আমি যদি ধরেন 10,000 কেজি চাল বিক্রি করি, হ্যাঁ, তো 1 টাকা করে লাভ করলেই তো যথেষ্ট। শুধু চাইলে 10,000 টাকা আসতেছে, তাই না? তো আপনার কত টাকা দরকার? কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে, প্রফিটটাকে তারা ক্যাপিটালিস্ট দৃষ্টিকোণ থেকে এমনভাবে দেখে যে আপনার বিজনেসটা সে সেট করে বেসড অন প্রফিট। হ্যাঁ, সে বিজনেসটাকে কিন্তু সেট করতেছে না বেসড অন রিলেশনশিপ, বেসড অন সার্ভিস মানে রিলেশন। এবং পৃথিবীতে কোনো সম্পর্ক ইকোনমিক্যাল সম্পর্ক না। ইকোনমিক্যাল সম্পর্ক মানে ইকোনমিক্যালিটি ইজ অলওয়েজ ডেঞ্জারাস থিং। সম্পর্ক কিন্তু ইকোনমিক্যাল না, সম্পর্ক হলো সম্পর্ক, সেটা ইকোনমিক্যালিটি হলো ফ্যাসিলিটি। হ্যাঁ, ধরেন আপনার কাছ থেকে আমি যদি 2 লাখ টাকা ধার নেই, তার মানে এই সম্পর্কটা অর্থনৈতিক সম্পর্ক না। টাকাটা নিলাম আমি ব্যবহারের জন্য, ইউটিলিটির জন্য, কিন্তু সম্পর্কটা টাকার বাইরের অন্য একটা কিছু, সেটা আমি বোঝাচ্ছি। কিন্তু আমরা সম্পর্কটাকে মাপি ইকোনমিক্যালি, দ্যাটস দ্য ডেঞ্জারাস থিং। হ্যাঁ, আপনার খুব বেশি জিনিস, খুব বেশি টাকার দরকার নেই, আপনার জিনিস দরকার কি, আপনার সার্ভিস দরকার। সো সেই সার্ভিসগুলো যদি আপনি শেয়ার করেন, তাহলে জীবন সহজ হয়। আমি এইভাবে দেখি। মানে টাকা ঠিক আছে, টাকা জীবনকে সহজ করে। আজকে আপনার অনেক কোশ্চেন আছে আপনার প্রতি। আমি জানি আপনি এগুলো একটা টপিকে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমরা আরো যেটা শেষ করে ফেলে আমার বিজনেসটা, পরে যেটা হলো আওয়ামী লীগ আসার পরে এটা হ্যাঁ এটা দখল হয়ে যায়, দখল করে ফেলে। এবং এটা আমি অল্প 20-22 দিন চালানোর পরে তারা ওইখানে আমার যে লোকটাকে আমি আনছিলাম এই বিজনেসটা দেখার জন্য, ওই আমার যে পার্টনার ছিল তারা মিলে, এবং তার ওইখানে কমিশনার রবিনের চাচাতো ভাই সে এইসব দেখাইয়া, হ্যাঁ, তারা বিজনেসটা দখল করে ফেলে এবং তারা নাম চেঞ্জ করে তারা নিজেরা চালানোর চেষ্টা করে। এবং তারা পরে যেটা করে কি, 2 নম্বরে জিনিসপত্র আইনা চালানোর চেষ্টা করে, পরে এলাকার লোকজনই ইয়ে করে, অভিযোগ করে। হ্যাঁ, এবং আমিও এলাকার লোকজনটা বলছি যে এটা আমার এই বিজনেসের সাথে এখন আর কোনো সম্পর্ক নেই, আপনার প্রতারিত হইলে এখন আর আমি কিছু আমার। এটা কি আপনার ওই ন্যাশনাল বা লেখালেখি এইসবের কারণে করছে নাকি? না, তারা ইকোনমিক্যাল কারণেই তারা করছে মূলত। কিন্তু তারা থ্রেটটা যেটা দিছে, দেখেন আপনি তো এন্টি গভর্নমেন্ট, এন্টি আওয়ামী লীগ, বাড়াবাড়ি করলে এখানে কমিশনার আছে আমাদের, আপনি পুলিশের কাছে যাও লাভ নেই, কিছু করতে পারবেন। আমি গেছি পুলিশের কাছে, পুলিশ বলছে না আপনি ভাই চুপচাপ থাকেন, যা হয়েছে এটা আল্লাহ আল্লাহ করে। সো ভাইয়া এখানে মোটামুটি চ্যালেঞ্জ উঠে আসছে, পরে তারা বন্ধ করে নিজ দায়িত্বে পালাইছে। এবং আমি যেহেতু কোনো শত্রুতায় বিশ্বাস করি না, পার্সোনাল শত্রুতায় বিশ্বাস করি না, ফলে আমার উচিত ছিল এই বাড়িটা দখল করে ফেলা যায়, সবাই বলছে লোকজন, কিন্তু আমি আর ওদিকে যাইনি। মানে আই ওয়াজ শকড রিয়েলি, বিকজ আমার আইডিয়া ছিল অনেক বড়। আমি জাস্ট এখানে একটা ল্যাবরেটরি, এখানে আমি একটা টেস্ট করতে চাইছিলাম যে আইডিয়াটা আমি এটা একটা ক্ষুদ্র আকারে এখানে একটা এক্সাম্পল তৈরি করতে পারি কিনা। কারণ আমি জানি বাংলাদেশের মানুষ আমার বিশ্বাস করে। আমি যদি বলতাম যে এখানে দেখেন আমি একটা আইডিয়া চিন্তা করছি এবং এটা এখানে একটা সাকসেসফুল মডেল আছে, ছোট করে আসেন এটা বড় করি, দেন পিপলকে আমি এঙ্গেজ করতে পারতাম। সো থেমে যাওয়া মানে হেরে যাওয়া না। আমরা এখন আমি এই জন্য আমার আইডিয়াটা আমি এখানে রিভিল করলাম, এনিওয়ান ক্যান ট্রাই ইট। হ্যাঁ, আপনি নিজেও, আপনাকে অনুরোধ করবো আপনি এটা নিয়ে কাজ করেন। আপনার এখন কাজের স্কোপটা অনেক বড়, মানে আপনি এখন ডাক দিলে বাংলাদেশের 100টা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়তো পাবেন পাশে ইনশাআল্লাহ। সো আপনি যদি এটা লিড করেন, আপনার জিমটাকে
তাহলে দেশের মানুষ অ্যাটলিস্ট উপকৃত হবে ভাইয়া। সো এখানে যদি আমরা অলরেডি কিছু জিনিস উঠে আসছে, আমরা এর পরের কোশ্চেনটাই ছিল আপনার কাছে যে বাংলাদেশে আসলে বিজনেসের তো অনেক ধরনের চ্যালেঞ্জ। আপনি বিইং এ প্র্যাকটিশনার বা থিওলজিস্ট বাদই দিলাম বা থিওরিটিক্যাল প্র্যাকটিশনার হিসেবে ভাই আসলে কি কি চ্যালেঞ্জ, আমাদের ইয়াং জেনারেশন অনেক বিজনেস করতে চায়, এই চ্যালেঞ্জগুলোর কারণে আসলে আসতে চায় না, অনেক চ্যালেঞ্জ। একটা বড় চ্যালেঞ্জ হলো আমাদের এখানকার যে এস্টাবলিশমেন্ট, এটা 100% করাপ্ট। এই এস্টাবলিশমেন্ট পলিটিক্যালি বলেন, বিজনেস বলেন, হ্যাঁ ইকোনমিক্যালি বলেন, অন্য কাউকে কোনো জায়গা দিতে চায় না। আর ক্যাপিটালিজমের যে ধর্ম সেটা হলো যে সে অলওয়েজ মানে বিগ ক্যাপিটাল যেটা করে ক্ষুদ্র ক্যাপিটালকে সাবপ্রেস করে, একটা মাছান ছোট মাছকে খেয়ে ফেলে। তো এইটার কারণে যেটা হলো আপনাকে আপনার হ্যাঁ আপনার চ্যালেঞ্জ আছে। আমি যেহেতু একজন ফেইল্ড লোক, না যে কারণেই হোক, কিন্তু এক্সপিরিয়েন্সের আলোকে আমি যেটা বলতে পারি, রিলেশনশিপটা আপনাকে টিকায় রাখবে। হ্যাঁ, এবং আপনি যদি ট্রাস্টটা বিল্ড করতে পারেন, রিয়েলি যদি আপনি সার্ভিসটা দিতে পারেন একটা কমিউনিটিকে, ক্ষুদ্র কমিউনিটিকে, এবং তারা যদি আপনার পাশে থাকে, তাহলে বিগ ইন্ডাস্ট্রিও আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিন্তু সাধারণত বাংলাদেশের যে স্ট্রাকচার, এখানে সব কিছু মাফিয়াগিরি, বিজনেসটাও নিয়ন্ত্রণ করে মাফিয়ারা। তো সেখানে কোয়ালিটিটিভ খুব ছোট ছোট বিজনেস যে একটা ঐতিহ্য নিয়ে দাঁড়াবে, বিকশিত হবে, এইটার পরিবেশটা পলিটিক্যালি কালচারালি নাই, যে কারণে এটার ইফেক্ট বিজনেসম্যানদের উপর পড়ে। এই জন্য চাইলেও একটা ছেলে আপনার মুখে মুখে যতই বলেন উদ্যোক্তা হয়ে যাও, হ্যাঁ চাকরি করবা না, খুঁজবা না, দিবা, হ্যাঁ, কিন্তু বিষয়টা এত সহজ না। এটার জন্য কোনো রকম কোনো স্কোপ সমাজে তৈরি করা হয়নি। এটা পরিবার থেকেই এটা বাধা আসবে, 1 নাম্বার বাধা আসবে পরিবার থেকে। হ্যাঁ, তারপরে হলো ধরেন আপনার পুরো সমাজে আপনি যেখানে যাবেন দেখবেন প্রতিবন্ধকতা। প্রথম কথা হলো প্রতিবন্ধকতা এই লেভেলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আপনি একটা বড় কিছু হইতে পারবেন বা আপনি সফল কিছু হইতে পারবেন। আবার সফলতার মাত্রা বিজনেস মানে এটাই না আপনার সালমানের প্রমাণ হইতে হবে। সফলতার মাত্রাটা এটা হইতে পারে যে আপনার 3 ফিট বাই 10 ফিট দোকানটা সার্ভিসে অনেক মানুষ খুশি, আপনি প্রপার সার্ভিসটা দিতে পারেন, যথেষ্ট সফলতার জন্য। কিন্তু আমাদের সফলতার ধারণাও ওই মাফিয়াদের কনসেপ্ট থেকে আসে, মাফিয়াদের সাথে তুলনা করা হয়। নো, সফলতার ধারণা এটা না। আপনি হয়তো একটা রুটি বানান, বন রুটি, কিন্তু সেটা খুব প্রপারলি বানান, সুন্দরভাবে বানান, এবং ওইটার মধ্যে হক হালালি আছে, আপনি সফল। সেটাতে হয়তো আপনার 500 টাকা, আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারতেছেন, 500 টাকা মাত্র ধরেন আপনার ইনকাম হচ্ছে ডেইলি, 15,000 টাকা হচ্ছে, আর আপনি কষ্টমষ্ট করে চলতেছেন, আপনি সফল। সফলতার সংজ্ঞা এটা না যে আপনাকে বিশাল বেকার ইন্ডাস্ট্রি করতে হবে, হ্যাঁ প্লেন দিয়া দুবাই কাতার ঘুরে বেড়াইতে হবে, 3টা-4টা বান্ধবী থাকতে হবে। না, সফলতার মাত্রা ওইটা না। গ্রোথ সেন্ট্রিক যে মানসিকতা বা এই যে গ্রাফ সেন্ট্রিক না, যে ঊর্ধ্বে উঠতে হবে, এইটার সফলতা দেখেন, এটা যে কথাটা বলি যে কোয়ালিটি অফ লাইফ ডিপেন্ড অন কোয়ালিটি অফ ট্রুথ। আপনার ট্রুথ কোন লেভেলের কোয়ালিটিফুল, ওই লেভেলের আপনার জীবন সুখ স্বাচ্ছন্দ্য। সো এখনকার যে ভাইয়া বৈশ্বিক যে এই যে বাংলাদেশের ক্রাইসিস না, ওয়ার্ল্ড এই পুঁজিবাদী যে ইকোনমিক্সটা যেটার উপর দাঁড়ায়, যে গ্রোথ এবং সব ম্যাল প্র্যাকটিসের এই সূতিকাগার কিন্তু এই যে গ্রোথ, এবং এই গ্রোথটা আপনাকে কোনোদিনও শূন্য থেকে শুরু করতে দিবে না। কারণ আপনি তো চিন্তাই করবেন আদবানিকে না কি বলে আদানিকে নিয়ে, আপনি তো চিন্তাই করবেন সালমান রহমানকে নিয়ে, আপনি তো চিন্তাই করবেন মিন্টু ভাইকে নিয়ে, সরি আব্দুল আল মিন্টুকে নিয়ে। হ্যাঁ, তো ওইটা দিয়ে চিন্তা করবেন কেন? আপনি চিন্তা করবেন একটা বাবুই পাখি নিয়ে, কুটির শিল্প নিয়ে, যে আপনি প্রপারলি জিনিসটা করতে পারতেছেন কিনা, ছোট ঘর বানাচ্ছে ছোট প্রপারলি করতে পারতেছেন বা প্রপার হচ্ছে কিনা, সেখানে আপনি আপনার সিগনেচার মার্ক তৈরি করতে পারতেছেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর কি কি চ্যালেঞ্জ এটা একটা হলো এটা কালচার হলে আমাদের এই যে পুরো এন্টার কালচার এবং দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। যে দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা বিজনেসকে দেখি, এর বাইরেও আপনি দেখুন আপনি ইরানে কি করে, ইরানে এখনো বাজার রয়ে গেছে। হ্যাঁ, গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেমের বাইরে এতদিন অবরোধ দিয়ে রাইখাও আপনি তো তারা না খাওয়া মারতে পারেন না, বিকজ অফ ম্যাক্সিমাম প্রোডাক্ট হোমগ্রোন। এবং আপনি ধরেন মিডল ইস্টের যে ক্রাফটম্যানশিপ, আর্টিস্টিক যে পণ্য, ইভেন যে ইন্টেরিয়র যেটাকে বলেন আপনি, হ্যাঁ মিডল ইস্টের বিভিন্ন বাজারে যান, সব বাংলাদেশি তো ভাই যে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেখবেন যে ইরানের স্টলটা সবচেয়ে বেশি লুক্রেটিভ থাকে। এবং আমি যাইনি কখনো, কিন্তু আমি বলতেছি মিডল ইস্টের বাজার বা মেলা টেলাতে আপনি যাবেন, দেখবো সুন্দর একটা জিনিস দেখবেন ইরান থেকে আসছে, ইরানের মেয়েরা হয়তো বানাইছে, হ্যাঁ ইয়ে করতেছে, বাজারে বিক্রি করতেছে নিয়ে। এবং যেটা একটা এটা লোকাল মার্কেট তো আছেই, রিজিওনাল মার্কেটে
সে তার মতো করে কিন্তু সার্ভাইভ করতেছে, কিন্তু সেই সার্ভাইভের ধরনটা কিন্তু এরকম ক্যাপিটালিস্ট এই যে মডেল, এই মডেলের বাইরেও সে কিন্তু ফাংশন করতে পারতেছে। সো আমি এই জন্য বলতেছি যে আমাদের এই যে এককেন্দ্রিক চিন্তা, যে একটা ইন্ডাস্ট্রিয়াল ফরম্যাটে একটা কিছু কইরা বড় শিল্পপতি হইতে হবে, এবং এই চিন্তাটার কারণটাই বাংলা সিনেমা। হ্যাঁ, সারা জীবন জসিম ঠেলাগাড়ি ঠেলাগাড়ি মোটটা গইরাই 5 তলা বিশাল বিল্ডিং এ উঠে গেছে, সাবানা মিল চালাইতে চালাইতে, এই মেশিন চালাইতে চালাইতে হুট করে গার্মেন্টস। এই যে উল্লম্ফন, এই উল্লম্ফনের কল্পনাটা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে আমার ধারণা। মানে এটা মানে বলতেছেন যে যতটা না আসলে আমাদের এক্সটার্নাল অবস্টাকল, এটা হচ্ছে এই যে আমাদের যে মানসিকতা, আমরা যেভাবে দেখতেছি ব্যবসাটা বা সমাজ যেভাবে দেখছে, এইটা একটা বড় চ্যালেঞ্জ। ধরেন একটা MA পাস ছেলে কৃষি, আমাদের যে আরেকটা সমস্যা হলো ডিগ্রি ফ্রি, এই যে তথাকথিত যে আপনার সার্টিফিকেট খোর, হ্যাঁ, ও কি ও জানে যে আপনার একটা ধান গাছ কিভাবে বেড়ে ওঠে? বিশুদ্ধ হালাল মাংসের অথেন্টিক স্বাদ পাওয়া আজ অনেক বেশি সহজ। হাজারো মানুষের বিশ্বাস আছে বিফওয়ালার সাথে। নিশ্চিন্তে অর্ডার করুন এখনই। ধান গাছের জীবন চক্র কিভাবে, তো ভাত খাইতেছে তো গাদার মতো 3 বেলা, ফলে ওর লাইফের সেন্স কই থেকে তৈরি করবে? তো লিভিং বিংই না, ওর মাটির সাথে কোনো সম্পর্ক নাই, জমিনের সাথে কোনো সম্পর্ক নেই। ফলে এটা তো এত সহজ না। এই জন্য আমাদের এই যে আরবানিটি, এই যে এখনকার যে জেনারেশন তৈরি হচ্ছে, হ্যাঁ, ডেফিনেটলি এটা আপরাইজিং, মোরাল আপরাইজিং এর মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদ মুক্ত অবস্থা জীবন দিয়ে তারা কায়েম করছে, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। এই জেনজি এখন আপনার আমাদের জাতির বীর, এই পুরা জেনারেশনটা। বাট অ্যাট দ্য সেম টাইম এটাকে, ওর সাথে যদি মাটির সম্পর্কটা আপনি না ফিরাইতে পারেন, তাহলে তো ওর মধ্যে ওই সেন্সটা ক্রিয়েট হবে না যে ন্যাশনাল সিকিউরিটি, সভারেন্টি, হ্যাঁ, এটার জন্য সে যে জীবন দিবে, এটাকে যে সে ভালোবাসবে। কারণ সে তো একটা এলিয়েনেটেড জীবনযাপন করবে। এখানে আপনারা তো প্রচুর কনজিউমার তৈরি করছেন। আপনার সুখের সংজ্ঞা কি? পকেট ভরা টাকা, হাত ভরা বাজার। এই সুখের সংজ্ঞা থেকে তো আপনার বাইরে হইতে হবে। আপনি প্রডিউস করতেছেন না তো। আপনি একটা গাছ লাগাইয়া সেখান থেকে সেটাকে যত্ন করে বড় করা, তার ফল নেওয়া এবং কেয়ার করা, তারপরে সেটা সবাই মিলে ডিস্ট্রিবিউট করে, হ্যাঁ, খাওয়া ভোগ করার মধ্য দিয়ে এই যে জীবন চক্র, হ্যাঁ, এই যে কেয়ার, রাইট, এইটার মধ্যে যে লাইফের যে সেন্স ক্রিয়েট হয়, যে এসেন্স ক্রিয়েট হয়, সেটা তো আপনি 10,000 কোটি টাকা দিয়ে কেনাকাটা করে সুখী হওয়ার মধ্যে দিয়ে এটা পাবেন না। সো আমি এই জিনিসটা বলার চেষ্টা করতেছি, এইটাই আজকের আলোচনার আমি মনে করি যে এসেনশিয়াল পার্ট। সো আপনার লাইফের এসেন্সটাকে আপনি যে কাজই করেন, আপনি মাঠা বেচতেন, অসুবিধা নেই, হ্যাঁ, কিন্তু আপনার লাইফের একটা এসেন্স আছে যেটা ডিভাইন এসেন্স। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। আপনার লাইফের এসেন্সটা ইকোনমিক্যাল না। আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন, কয়টা গার্লফ্রেন্ড আপনি পালবেন, এটা আপনার জীবনের সফলতা না। আপনার জীবনের সফলতা, আপনার কোর একটা হিউম্যান এসেন্স আছে, হ্যাঁ, সেইটাকে আপনি আপনার প্র্যাকটিক্যাল কাজের মধ্যে দিয়ে কতক্ষণে রিয়েলাইজ করতে পারেন। সেটা আপনি বিজনেস করেন, দোকানদারি করেন, আপনি অন্যের বিজনেসে কর্মচারী বা কর্মজীবী হিসেবে কাজ করেন, হ্যাঁ, হোয়াট এভার, হ্যাঁ, এই সম্পর্কটা, এই কেয়ারিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে ভাইয়া খুব আমি পরের কোশ্চেনে যাওয়ার আগে আপনি লিড দিয়ে দিয়েছেন যে ইয়াং জেনারেশন বা জেনজি, আমরা আসলেই তাদের প্রতি গ্রেটফুল, তারা যে ইনিশিয়েটিভটা নিয়েছে। হ্যাঁ, সো আমরা আমাদের জেনারেশন কিন্তু একভাবে বড় হয়েছে, আপনি আমি মোটামুটি সমসাময়িকই। আমরা কিন্তু ওই প্রথম আলো জেনারেশন, আই হেট পলিটিক্স, ওই জেনারেশন মিলেনিয়াল যারা আমরা আছি, ওইখান থেকে কিন্তু একটা শিফটিং, বিরাট একটা শিফটিং কিন্তু আমরা দেখলাম এই 24-এর আগে পরে। আমরা যে জেনারেশনটাকে ভেবেছি যে এরা হয়তো সেলফ সেন্টার, সারাদিন গেম খেলে, কারোর সাথে মিশে না, বাট তারাই দেখলাম কিন্তু হুট করে একদম ওই আই হেট পলিটিক্স থেকে আমরা ওই সময় বেশ কিছু কিন্তু 24-এর গ্রাফিতি দিনের বেলা কি রাজনীতি করি, রাতের বেলা ডাকাত মারি। এই মানে এটাতে বোঝাচ্ছে যে আসলে কতটা পলিটিক্স সচেতন হয়ে গেছে আমাদের জেনারেশন। বাট এইটার কিছু আবার একটা ডার্ক সাইড আছে, যেমন পলিটিক্স ইটসেলফ কিন্তু কোনো প্রোডাক্টিভ অ্যাজ এ ক্যারিয়ার, এটা কিন্তু কোনো প্রোডাক্টিভ কাজ না। রাজনীতি যার পেশা, জি, তার রাজনীতি করার কোনো অধিকার নাই, এক কথায়। এটাই তো দেখছি ভাই, এই জন্য রাজনীতির সংজ্ঞাটা চেঞ্জ করতে হবে। আপনি ধরেন মসজিদের ইমাম, নামাজ পড়েন, এটা কি পেশা হইতে পারে? না, মানে এটা পেশা, খুবই সম্মানিত, এটা পবিত্র কাজ, এটি করেন, হ্যাঁ। সো এটা ইবাদত, যেরকম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ধরেন, এটা কি আপনার পেশা? ডিউটি। তো এইটা যদি আপনার
পেশা না হয় তাহলে ইবাদতের একটা জনসেবা, মানুষের পাশে দাঁড়ানো, হ্যাঁ, ফিলেন্থ্রপি, এইটা পেশা হয় কেমনে? রাজনীতিটা, হ্যাঁ, এই জন্য এই জন্যই তো বলছি তাহলে রাজনীতির সংজ্ঞাটা আপনাকে চেঞ্জ করতে হবে। এই জন্য বললাম, বারবার বলি আমি বিভিন্ন আলোচনায়, অনেকে হয়তো শুনছেন কথাটা, আবারও বলি যে 5 তারিখের পরে রাজনীতি হবে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। আগে ছিল পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি, মানে 5,000 কোটি টাকা ইনকাম করার জন্য 500 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবেন, তারপরে 5,000 কোটি টাকা চুরি করার জন্য নানা ফন্দি ফিকির করবেন, হ্যাঁ, এবং তারপরে 5 কোটি টাকার কাজ করবেন, ইলেকশনের আগে আরও 50 কোটি টাকা মাঠে ঢালবেন, রেখে আবার ভোট কিনে নেতা হবেন। এই যে পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি, হ্যাঁ, এই মডেলটা বাদ হয়ে গেছে, এটা চলবে না, এটা আওয়ামী মডেল। পলিটিক্স অ্যাজ ফিলান্থ্রপি, এখন হইলো ফিলান্থ্রপি অ্যাজ পলিটিক্স। আপনি তো আগেই দাঁড়ায় গেছেন বন্দুকের সামনে, ক্ষমতায় যাওয়ার জন্য তো দাঁড়ান নেই, দাঁড়াইছেন পরিবর্তনের জন্য, কিন্তু দাঁড়াইছেন দেশ রক্ষার জন্য। এর চেয়ে বড় ফিলান্থ্রপি তো আর নাই, নিজেরা স্যাক্রিফাইস করার জন্য রাস্তায় গেছে, তাই না? তাহলে এই যে আপনি ফিলান্থ্রপি, এই যে আপনি সলিডারিটি শো করলেন, দ্যাট ইজ দ্য পলিটিক্স। নেতা হওয়া পলিটিক্স না, ব্যবসা বাগানো পলিটিক্স না, নমিনেশন কেনা পলিটিক্স না, সার্ভিস দেওয়াটা পলিটিক্স। তাহলে এইটার একটা ফর্মুলা সামাজিকভাবে আমাদের কায়েম করতে পারতে হবে। এটাই 5 তারিখের স্পিরিট, এটাই 5 তারিখের পরে। কিন্তু এইখানে যেটা বললেন যে এই লোকগুলা বন্দুকের গুলির সামনে বুক পেতে দিল, বাট পরবর্তীতে বা এখনো যদি আমরা দেখি তাদের নিয়ে বিভিন্ন ধরনের ভ্যালিড সমালোচনা, যে টাকা পয়সার লেনদেন বা বিভিন্ন জায়গায় এটার একটা আমরা কাদের নিয়ে আশাবাদী? এটার একটা অংশ পলিটিক্স, মানে রাজনৈতিক দল করছে, রাজনীতিতে ইনভলভ হয়েছে, সেটা একটা অংশ। এটা তো হোল অভ্যুত্থানের শক্তি না। হোল অভ্যুত্থানের সাথে পুরো জেনজি জেনারেশন, যারা যে ফেসটা, তারাই তো এই, তারা ফেস, কোনো সমস্যা নেই ভাই। আপনার মানে ইমাম দুর্নীতি করলে মুসল্লিও দুর্নীতি করে, এটা মনে করার কোনো নাই, ইমাম করে ফেলতে পারে, অসুবিধা নেই। এই জায়গায় পয়েন্টটা ভাইয়া, যে যারা এইরকম মানে ভালো থাকতে চাচ্ছে, তাদের আপনি রাজনীতিও করবে, প্লাস তার তো পেট চালাইতে হবে। তো আপনি এখন ক্যারিয়ার পাথ, এটা কেমন হওয়া উচিত? এই জন্য রাজনীতিটা পেশা আকারে হবে না, আপনি অন্য যে কোনো কিছু পেশা আকারে করেন। এবং আমাদের সমাজে যে পাজারো গাড়ি, চকচকা গাড়ি নিয়ে গেলে নেতা হবে না, তার পিছনে হাঁটা যাবে না, এইটার যে সামাজিক মনস্তত্ত্ব, 50টা 60টা গাড়ি নিয়ে আমাদের নেতারা যায় কেন, যাওয়ার এই যে কালচারটা, এইটা তো কোনোদিনও রাজনীতি তৈরি করতে দিবে না। এই যে আমার কথা এত ভালো, আমি এই যে এত, আমার 10টা ভোট দিবে দাঁড়াইলে, দিবে না। কেন দিবে না? কারণ হইলো আমার টাকা নাই, আমি পাজারো গাড়িতে চড়তে পারি না। আমি মানে আমার কথা বলছি, মানে এরকম ব্যক্তিদের কথা বলতেছি, কিন্তু এটা তো হওয়ার কথা না। আপনি আপনার এলাকার সবচেয়ে কষ্ট সহিষ্ণু, সৎ, বিপদে আপদে জনগণের পাশে থেকে ওরে জোর করে নেতা বানাবেন। ও হইতেছে না, হাতে পায়ে ধরে নেতা বানাবেন। আচ্ছা ঠিক আছে, তোর দায়িত্ব সব আমরা নিতেছি, চাঁদা তুললে ওর সংসার চালাবেন প্রয়োজনে, বা ও যতখানি সময় পায় বাকি ওইটা ওর জীবিকার জন্য কাজ করে, বাকিটা জনগণের জন্য করবে। তো এই মডেল তো আপনার ডেভেলপ করতে হবে সমাজে। তা না দল লাড়াছাড়া করে খাবে, হ্যাঁ, কমিটি দিয়ে বাণিজ্য করবে, তারপরে টেন্ডারবাজি করবে, ময়লা খাবে, সুইপারের চাঁদা থেকে চাঁদা খাবে, তারপরে ভ্যানের থেকে চাঁদা খাবে। এই মডেল তো, এটা তো আপনাদের একটা অভিশাপ। এই রাজনীতিটা তো কোনো রাজনীতি হইতে পারে, তো ব্যক্তির গ্রোথ নষ্ট করে দেয়। হ্যাঁ, তো এইটা তো, এই অভিশাপের বিরুদ্ধেই তো এতগুলো বাচ্চাদের জীবন দিতে হইল। তো ফলে আপনাকে রাজনীতিটা পেশা হইতে পারে না কখনো। পেশা হিসেবে কি নিবে? যে কোনো কিছু, নাকি চাকরি, যে কোনো কিছু পেশা হিসেবে মহান, হালাল হইলেই হইল, অন্যের হক নষ্ট না করলেই হইল। কিন্তু এখানে আমি বলতে চাচ্ছি যে ধরেন রাজনীতি করবো আমি, আমারও পার্সোনালি রাজনীতি পছন্দ, আমি দেশের মানুষ নিয়ে চিন্তা করতে বা পজিটিভ কিছু রাজনীতি করার যে ধরনটা, হ্যাঁ আমি বলছি এই ধরনটা চেঞ্জ হয়ে যেতে হবে। একটা দল করতে হবে, এইবার দলের 10টা ক্যাডার রাখতে হবে, নিজের একটা অবস্থান থাকতে হবে। নো, রাজনীতি এখন থেকে করতেছি আমরা সবাই, রাজনীতি করতে, আমরা 24-এর পরে তো সবাই রাজনীতি করতেছি, কিন্তু আমরা দলই করতে হবে। নো, বাংলাদেশের মানুষ তো রাজনীতি সচেতন না, দল সচেতন। দল সচেতন হওয়ার দরকার নেই, আপনার রাজনীতি সচেতন হন এবং নিজের রাজনীতি রিজে করেন, নিজে লিডার হন। আপনি নিজের 24-এ লিডার হয়েছেন না, ঘরে ঘরে সমন্বয় দেখছি না আমরা। সো এই লিডারশিপটা একটা ন্যাশনালি এটা ফিট করেন, এবং আপনি অনেস্ট থাকেন মানে আপনি লার্জার দেন লাইফ গোলটা আপনি বোঝার চেষ্টা করেন, যে জীবনে টাকা পয়সার কোনো ভূমিকা নাই, থাকলে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগাররা টাকা তাদের সেভ করেন, টাকা তাদের শান্তিও দিতে পারেন। সালমান রহমানের কথা আবার উদাহরণ দিতে হয়, তার টাকা তো বেসুমার টাকা, মানে এই টাকা তো ধরেন একটা লোক গুনলে তল পাওয়া যাবে না, একটা লোককে যদি তার সমস্ত টাকা গুনতে দেন, আমার মনে হয় বয়স 110 পার হয়ে যাবে। হ্যাঁ, তো এই টাকা কি হয়েছে তার?
তার না আছে ইজ্জত, না আছে সম্মান, না আছে আরাম, কিছুই তো নেই, মিজারেবল লাইফ। মিজারেবল লাইফ। তো আপনি এটা বলেন যে এটা তো ভাই সবসময় হয় না। আরে ভাই 10 বছর পরে হোক, 15 বছর পরে সে যখন ক্ষমতায় ছিল তখনও কি মানুষের সম্মানটা পাইছে? কি ছিল না, সেটাই। তারপর কমফোর্ট ছিল ধরে নিলাম, কিন্তু এটা পরিণতি তো এরকমই হয়। সেটা কখন হবে এটা আমরা জানি না। তো না কখন হবে এটা জানেন না, এর মানে এটা না যে আপনি এটা অ্যাপ্রিসিয়েট করবেন, এটা ঠিক আছে যে কদিন পারা যায়, হ্যাঁ ভোগ বিলাসের দেখাই, এটা তো হইতে পারে না মডেল। কোনো সুস্থ লোকের চিন্তা হইতেই পারে না এরকম, তাই না? তাহলে আপনি তো দেখতেছেন যে জীবনটা কিরকম হওয়া উচিত। সো আপনি যে কোনো কিছু পেশা হিসাবে মহান, জুতা সেলাই থেকে শুরু করে আপনার লটকন বিক্রি করা, মহান পেশা এগুলো সব। কিন্তু আপনার এখানে ডিগ্রি ফ্রিক, হ্যাঁ একটা MA BA পাস করার পরে আর প্যান্ট খোলা যাবে না, লুঙ্গি পরে কাঁচা মেরা তো কাদায় নামা যাবে না। এই ছোট লুকিতা যেটা শিক্ষার মধ্যে দিয়ে আমরা অর্জন করি, এইটা জাতিগতভাবে আমাদের পিছায় দিচ্ছে। আপনি ভালো স্টুডেন্ট হবেন, মেধাবী হবেন, ব্রিলিয়ান্ট হবেন, মাঠেও কাজ করবেন। আপনি ধান ক্ষেত চিনেন না, আপনি ফসল কীভাবে উৎপাদন হয় এটা জানেন না, বাজারে শাকসবজি কিনা খান, সবজি কিনাও খান না, আপনি আপনার গ্রোসারি শপ থেকে কিনেন, আপনি আপনার যে ইকোলজি, আপনার ন্যাশনাল প্রোডাকশন সিস্টেমের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। গণমানুষের সাথে আপনার অ্যাটাচমেন্ট, আপনার গণমানুষ পরের কথা, আপনার নিজের জীবনের সাথে নিজের কোনো সম্পর্ক নেই। নিজের আপনার লিভিং বিং, তো আপনি তো লিভিং বিং কীভাবে? লিভিং বিং তো এসি করে বসে থেকে হয় মানুষ। লিভিং বিং তো আপনার জীবন চর্চার জন্য, যেটা জীবন চর্চাতে একক কোনো ব্যাপার না, এর সাথে পারিপার্শ্বিক যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোর মধ্যে তো আপনি নাই। আরবানিটির কোনো ফিউচার নেই, গ্লোবালি আরবানিটির কোনো ফিউচার নেই। রিপিট ইট, আরবানিটি বলে কিছু না। আরবানিটি টোটালি এটা একটা মডার্ন ফ্যাটিসিজম, হ্যাঁ কনজিউমারিজম, হ্যাঁ এটার কোনো ফিউচার নেই, এটার মধ্যে কোনো লাইভলি চর্চা নেই। তাহলে আমরা আবার আগের গ্রামীণ লাইফে ফিরে যাব? গ্রামীণ লাইফের মধ্যেই তো আছি আমরা। আপনাকে ভাত খান না, সবজি খাইতে হয় না, আপনার ফলমূল খাইতে হয় না, নাকি খাবারটা কম্পিউটার দিয়ে উৎপাদন করা যায় এখনো পর্যন্ত ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট ছাড়া? না। তো আপনাদের এবং লাইফ বেস্ট লাইফ কোনটা? যে লাইফ মানে নিয়ার টু দ্য নেচার, সেটা তো বেস্ট লাইফ। যে হাজার হাজার কোটি টাকা করার পরে তারপর কি করে একটা বাংলো বাড়ি তো লাগে, বাগান বাড়ি, একটা বাগান বাড়ি লাগে না? আবার খামারে ফিরে যায়, গরু পালে। তো এই কৃত্রিম ভাবে যে ফিরে যাওয়ার অসুস্থতা, হ্যাঁ সেটা তো আপনি ওইটাও কিন্তু ভাই কনজিউমারিজম বা কমার্শিয়াল কৃত্রিম ভাবে যাওয়া, এবং এটা তো অভিশপ্ত ভাবে যাওয়া। কিন্তু আপনাদের রিয়েলি ওই জীবন ছিল। আপনি 90 দশকের পরে, 90 দশকের আগ পর্যন্ত প্রত্যেকেরই এক ধরনের না কৃষিভিত্তিক অ্যাফিলিয়েশন ছিল না? ছিল। আপনি যত বড় অফিসারই হন, যত বড় আমলা হন, যত বড় সেনা অফিসার হন, আপনার তো ছিল, তো সেটা আপনি নষ্ট করলেন। নিজের বাড়ির চালের ভাত খান এরকম ফ্যামিলি খুব কম পাবেন না, আপনি শহরে কম পাবেন না। তো সেটা ফুটানি গেল কোথায়? 100% আমদানি নির্ভর হয়ে গেলেন আপনি। বলে আপনি জাতি গঠন করবেন, উন্নত জাতি হবেন। সো আপনি তো নিজের জীবনটাকে নিজে ধ্বংস করে দিচ্ছেন। নেশন সমাজ পরের কথা, আপনার নিজের লাইফে তো আপনি এলিয়েনেশন ঘটে গেছে। সেই জন্য আমি অলওয়েজ ব্যাক টু দ্য প্রোডাকশন সিস্টেম। আমার বন্ধু একটা দিল্লি থেকে একটা বই এনে দিছিল, আপনার একজন ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, খুবই বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বেঙ্গালুরের। আমি ওনার স্টোরি পড়ছি মনে হয়, আমার নামটা মনে আছে, ভেঙ্কুশ আয়ার। হ্যাঁ, বইটা সে হঠাৎ করে আপনার সিদ্ধান্ত নিল ইঞ্জিনিয়ার টার্নড ইনটু ফার্মার, এরকম বিষয়টা সে কি জীবনে কি করতেছে। তো আমি ওই বন্ধুর কাছ থেকে নিয়ে পড়ছিলাম বইটা, আমি যখন এই এগ্রিকালচার দোকানপাট নিয়ে ঘোরাঘুরি করতেছি। সো তখন আমাকে বন্ধুটা বলল যে এটা আপনি পড়েন, ইন্টারেস্টিং পাবেন। তো দেখলাম যে লোক এরকম সুপার ইঞ্জিনিয়ার, তার ওয়াইফ অনেক বড় চাকরি করে। সাডেনলি সে আপসেট হয়ে গেল যে এই যে মেকানিক্যাল জীবনের মধ্যে আমি আসি, শহরের এই অস্বাস্থ্যকর ধোয়া বাতাস এগুলোর মধ্যে আমি কি করতেছি লাইফে, এত এত টাকা পাচ্ছি, টাকা তো খরচ করার টাইমও পাচ্ছি না। হ্যাঁ, তো তখন সে সাডেনলি সিদ্ধান্ত নিল যে গ্রামে চলে যাবে, একটা রিমোট এরিয়ায় চলে যাবে। চলে গিয়ে সে উৎপাদন করা শুরু করবে। হ্যাঁ, তারপর সে চাকরি ছেড়ে তার যে টাকা জমছে সব নিয়ে গিয়ে রিমোট এরিয়ায় গিয়ে, হ্যাঁ, জমি কিনে, এবং সে জমি প্রথমে কিনা ধরা খাইছে যে জমি কিছুই হয় না, পরে সেটা আবার বিক্রি করে সে এবার আরেকটা উর্বর জায়গায় গেল, সেখানে করে টার্মিং করে সে এখন ফার্মিং করে, এবং আপনার ফসল নিজে খায়, আর বাকিগুলো যে গ্রামে বা হাটে যে সস্তা বিক্রি করে দিয়ে দেয়, খায়। মানে তার যে জীবনের, সে বলতেছে তার যে লাইফের কোয়ালিটি, মানে টপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার টু বিকাম আ ফার্মার। হ্যাঁ, সে বলতেছে আমি
যদি আরো 10 দিন আগে ওই সিদ্ধান্ত নিতাম, আমরা 10 দিন ভালো যাই। সুবহানাল্লাহ। টু লেট। Right. হ্যাঁ, করে ফেলছি। তবে আরো যদি আগে পয়েন্টে ফিরে আসি ভাইয়া, যে তাহলে ইয়াং জেনারেশন, মানে আমার পয়েন্টটা হচ্ছে যে চাকরি করে তো আসলে রাজনীতি করাটা বা সেবা করাটা একটু Right. tough। চাকরি মানে রাজনীতি কখনো পেশা হইতে পারে না, জি। পেশা হবে অন্য কোনো কিছু, অন্য সেক্ষেত্রে যে কি কোনো কিছু। বিজনেস সাজেস্ট করেন Business- ইয়াং জেনারেশন যারা? ডেফিনেটলি বিজনেস তো একটা, কিন্তু আমাদের ব্যবসায়ীরই তো বেশি রাজনীতিবিদ Right. যদি দেখেন, সেটা আবার বলবে। কিন্তু সেই ব্যবসায়ীদের মডেলটা কি? বিশাল ব্যবসায়ী হইতে হবে আপনার, হ্যাঁ, বিশাল আপনার কর্পোরেট বিজনেসম্যান, বা ধরেন আপনার মাফিয়া বিজনেসম্যান। এইবার আপনি হলেন যে কি বলে যে তার এবার আপনি টাকা দিয়ে নমিনেশনকে নিয়ে হলেন, তো ব্যবসায়ীরাই তো রাজনীতি করতেছে। কিন্তু ব্যবসায়ীরা রাজনীতি করা এবং রাজনীতির সেলফ ব্যবসার পার্ট ব্যবসা। হওয়া, হ্যাঁ, এই দুইটা একাকার হইলে সমস্যাটা হয়। আপনার মুদির দোকানদার কি এমপি হইতে পারতেছে? না। ওই ব্যবসায়ীরা আন্তর ক্ষুদ্র উদ্যোক্তা, ও কি আপনার নেতা হইতে পারতেছে ওর কোয়ালিটির কারণে? ফলে আপনি সমাজে কোন লোককে ভ্যালুজ দেন, গুরুত্ব দেন, হ্যাঁ, সেইটার যে বস্তুগত ভিত্তি, এটা চেঞ্জ করতে হবে। Right. একটা লোককে আপনি গুরুত্ব দিবেন তার কোয়ালিটি দেখে, তার ডেডিকেশন দেখে, তার স্যাক্রিফাইসের লেভেল দেখে, অন্যের প্রতি তার ভালোবাসা মহব্বত দেখে। সে নিজের জন্য যেটা ভালো মনে করে, অন্যের জন্য সে যে একই রকম ভালো মনে করে, সে আপনার নেতা। হোক সে মুচি, সে আপনার নেতা। কিন্তু যে 10,000 কোটি টাকা চুরি করছে, আপনারা 10,000 টাকা দিছে, আপনি তার পিছনে নাচতেছেন, আপনি কিসের? আপনি লোক চিনেন নাকি? এটা তো উন্নত নেশন হইল না, হবে না। True. True. যেটা আসলে আর্গুমেন্ট আমরা পেয়ে গিয়েছি যে আপনি আসলে রাজনীতি ইটসেলফ আসলে কোনো পেশা হইতে কাজ পারে না, এবং এটা পেশা হইতেই পারে না। আমাদের ইয়াং জেনারেশন যারা, তাদের ডেফিনেটলি Politics ব্রেড করতে এন্ড হবে। বাটারের একটা সোর্স লাগতে সোর্স হবে। কোনো ব্যাপার না। আপনি হ্যাঁ। শোনেন, আপনি, আমার একটা গুরু ছিল, উনি মারা গেছেন ভদ্রলোক। আপনি চাকরি পাওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ 3টা জিনিস মানলে। এক হইলো যে কোনো কাজ করব, যে কোনো বেতনে করব, যে কোনো সময়ে করব। এই 3টা জিনিস যে মানে, সে কোনোদিন বেকার থাকবে না। রাইট। সো আমরা গাইডলাইন পেয়ে গিয়েছি যে আমরা রাজনীতি করতে হলো আমাদের কেরিয়ার যে কোনো কিছু করেন, যে কোনো কিছু করাই মহান। বাট বাংলাদেশের এই যে ব্যবসায়িক সিন ভাইয়া, আমরা যদি, যেহেতু আমরা বিজনেস পডকাস্ট, তো ব্যবসায়িক সিনে ধরেন সবার টার্গেট থাকে কি, যে আমি নিজের যে কাজটা এটাতে এক্সিলেন্ট হব, তাহলে আমি গ্রো করতে পারবো, বড় হতে পারবো। বাট এর বাইরেও কিন্তু অনেকগুলো এক্সটার্নাল ফ্যাক্টর আমরা দেখি, বা এই যে মাফিয়াকরণ যে ব্যাপারটা আপনি বললেন, এখানে আরেকটা কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটা বড় প্লেয়ার দেখি আমরা, যে আমাদের পার্শ্ববর্তী দেশের প্রভাব। ইভেন এটা তো পলিটিক্সে আছেই, বিজনেসগুলো তো দেখি আমাদের অনেক বড় বড় গ্রুপ কিন্তু তাদের সাথে একটা লিয়াজো, নেগোসিয়েশন। তো এই বাংলাদেশের এই ব্যবসায়িক সিনে, রাজনীতি বলবো না, রাজনৈতিক সিনে ইন্ডিয়ার প্রভাব আছে, এটা নিয়ে বহুত কথা হয়েছে। ব্যবসায়িক সিনে এই যে ইন্ডিয়ার প্রভাব, রাইট, ব্যবসায়িক সিনে ইন্ডিয়ান প্রভাব, এটা নিয়ে যদি কিছু আলোকপাত করেন। এটা আমরা সবাই জানি, এখানে প্রচুর ইন্ডিয়ান লোক কাজ করে, কিন্তু তারা এখন পোষিন করতেছে আমাদের লোক, মানে বাংলা ভাষাভাষী দেখে ওদের নিজেদের লোকদেরকে আমাদের এখানে। সো আমাদের এখানে বাংলাদেশ তো ইন্ডিয়ার একটা কলোনি, কালচারাল বলেন, ইকোনমিক্যাল বলেন, এবং আমাদের এখানে, হ্যাঁ, এই বন্ধুরাষ্ট্র কথা বলে এখানে সব কিছুতে দেখবেন যে পাট থেকে শুরু করে, ধান থেকে শুরু করে, হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথগুলোকে এমনভাবে আনা হয়েছে যাতে এটা ভারতের একটা বাজারে পরিণত হতে পারে জাস্ট। সো সেই জায়গা থেকে আপনার বের হইতে হবে, একটা ন্যাশনাল পলিসি। কিন্তু অন্যকে দোষ দিলেই তো আর শুধু হবে না। আপনি নিজের প্রতিরোধ ক্ষমতাও কতখানি, আপনি নিজের পলিসি কতখানি নিচ্ছেন, আপনি নিজে কাউন্টার কোয়ালিটি প্রোডাক্ট কতখানি তৈরি করার দিকে আপনি আগাচ্ছেন, ন্যাশনাল ইন্ডাস্ট্রি বিকশিত করার জন্য কী ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারছেন, সেগুলো তো অ্যাট দ্য সেম টাইম আগায় নিতে হবে। আর গ্লোবালি যদি আপনি দেখেন, চায়নার ব্যাপারটা যদি দেখেন চায়না কিন্তু পৃথিবীর কোথাও আমেরিকার মতো এই নানা রকম বাহিনী দিয়া, ধরেন তার, সে মনে করে মস্কো তার জন্য থ্রেট, এবার চারপাশে সে ক্যাম্প বসাই, যেই কারণে আপনার ইউক্রেন যুদ্ধটা যাইতে হয়েছে আপনার রাশিয়া। সেম ইরানকে সে চারদিকে ঘিরা রাখছে এখানে, হ্যাঁ, 116টা 25টার মতো আপনার বহর সে চারদিকে ফিট করে রাখছে। সো চায়না কিন্তু এই জিনিস করে না, টাকা দিয়ে রাখে, খায় না। হলো জিও পলিটিক্স বিকাম জিও ইকোনমিক্স। পৃথিবীর এমন কোনো প্রান্ত আছে যেটাতে চাইনিজরা প্রধান না, ইভেন আমেরিকাতে, লাতিন আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা, আরব ওয়ার্ল্ড, কোথায় চায়না শক্তিশালী না, বাজার ডমিনেট করে না। প্রত্যেক জায়গায় সে বাজার ডমিনেট করে।
শুধু তো বাজার ডমিনেট না, কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা এবং বাজার ডমিনেট করার মধ্যে দিয়ে জিও পলিটিক্স, যেটা বলতেছিলাম, জিও পলিটিক্স বিকাম আর জিও ইকোনমিক্স। যে কারণে তাকে ওই হম্বিতম্বি করতে হয় না, তাকে মিলিটারি পাওয়ার দিয়া অন্যকে বশ করার এই যে 60-এর দশকীয় কোল্ড ওয়ারীয় যে ধারণা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা পার হয়ে গেছে, এটা চায়না ভেঙে দিচ্ছে এই জিনিস। পৃথিবী চাইনিজ ফেনোমেনাটা জিও ইকোনমিক্যাল ফেনোমেনা। সেই জিও ইকোনমিক্যাল ফেনোমেনা আপনি কোপ আপ করবেন তার সাথে কিভাবে, তার জন্য আপনার ন্যাশনাল বিজনেস পলিসি, ন্যাশনালি ইয়াং প্রজন্মকে বিজনেসের সাথে কিভাবে ইন্ট্রোডিউস করাবেন, তার কোনো কিছু তো শুরু হয়নি। ফলে আপনার চায়নাকে আমি বলতেছি না যে মানে চায়নাকে আপনার ফ্রিলি স্পেস দিয়া ইন্ডিয়াকে আউট করে দেওয়ার মধ্যে আমাদের মহান কল্যাণ আছে। আমরা বলছি এই যে জিও ইকোনমিক্স একটা গ্লোবাল ফেনোমেনা আকারে চায়নাকে নেক্সট সুপার পাওয়ার, নেক্সট না, অলরেডি বিকামিং এ সুপার পাওয়ার। হ্যাঁ, চায়না অলরেডি সুপার পাওয়ার, আর ডে বাই ডে এটা আরো বড় সুপার পাওয়ার হয়ে উঠবে। ইভেন তার মিলিটারি আপনার চায়না কিন্তু সারা দুনিয়াতে এক অর্থে প্রক্সি ওয়ার চালাচ্ছে। কিভাবে? তার অস্ত্রগুলোর ট্রায়াল কিন্তু সে পাকিস্তান দিয়ে, ইরান দিয়ে দেওয়াচ্ছে। হ্যাঁ, এবং এগুলোর বাজার কিন্তু সুপ্রিমেসি প্রুভেন, এবং তার বাজার দেখেন পাকিস্তান ইন্ডিয়ার যে ওয়ারটা, এটাতে কিন্তু এবার তার মিলিটারি ইন্ডাস্ট্রির আপনার দেখেন, তার শেয়ার বাজারে তার অবস্থান দেখেন, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কিভাবে হচ্ছে। তো ফলে এই যে জিও ইকোনমিক্স কিভাবে ফাংশন করতেছে, সেখানে আপনার ন্যাশনালি আপনি যদি পলিসি নিজের মতো করে নিতে না পারেন, আপনার নেক্সট জেনারেশন বিজনেস লিডার্স যদি আপনি বের করে না আনতে পারেন, তাহলে তো আপনি এখান থেকে কোনোভাবে মুক্ত হইতে পারবেন না। এই জন্য আপনার ন্যাশনাল ইন্টিগ্রিটি, আপনার এই কমিউনিটিকে, হ্যাঁ, আপনার চিন্তা, ঐতিহ্য, স্বকীয়তা এবং আপনার যে দীর্ঘ, যেটাকে আমি আদি কৃষি বলি, আদি সময়ের আবহমান যে কৃষি, হ্যাঁ, কৃষি সভ্যতা এবং সুলতানি আমল থেকে শুরু করে এটার যে কৃষিভিত্তিক যে আপনার সমাজ, সিভিলাইজেশন, এটার সাথে আপনি যদি পরিচয় না করান, তাহলে তো এই সোসাইটি কনফিডেন্ট হবে না, এবং আপনি এই জিও ইকোনমিক্সের সাথে টিকতে পারবেন না। সিম্পলি crafted with purpose, worn with dignity, tailored for values, designed for you. Not just cloth, it's your identity in every stitch. Where Punjabis speak heritage and t-shirts echo character. Sinwar lifestyle, legacy of modest luxury. সো আমাদের সামনে একটা বড় অপরচুনিটি আছে। আমি মনে করি যে আমরা যেহেতু মডার্নিটির যে উশৃঙ্খলতা, এটার দ্বারা পুরোপুরি গ্রাস হই নাই, হ্যাঁ, আমাদের এখনও এক ধরনের রুরাল স্ট্রাকচার আছে, সেটাকে প্রোটেক্ট করে এটাকে আমাদের সভারেন্টি, ব্যক্তিকে সভারেন্ট করার, হ্যাঁ, আত্মনির্ভরশীল করার, এবং সেই আত্মনির্ভরশীলতা প্রোডাকশন, জ্ঞান, সংস্কৃতি, বিশ্বাস, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি সব অর্থেই করার মধ্য দিয়ে একটা নেশন তৈরি হয়। হ্যাঁ, একটা নেশন, একটা জাতি এমনি ফটকামির মধ্যে দিয়ে তৈরি হয় না, চোর বাটপাট দিয়ে বড় জাতি হয় না, উন্নত নেশন হয় না। এইখানে ভাই বলতেছেন যে ব্যালেন্স অফ পাওয়ারটা আমাদের মেইনটেইন করা, যে ইন্ডিয়া চায়না দুইটা, নো ব্যালেন্স অফ পাওয়ার না, আপনি নিজে শক্তিশালী হবে। আমি বলছি যে মাল্টিপোলার ওয়ার্ল্ড এখন আর প্যাক ব্রিটিশ নাই, প্যাক আমেরিকা নাই, আমেরিকা ডিক্লাইন নাই, প্যাক ইন্ডিয়া তো প্রশ্নই ওঠে না। তো ফলে এখন এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ড, এখানে অনেকগুলো পোল, রাশিয়া একটা পোল, চায়না একটা পোল, হ্যাঁ, এদিক দিয়ে ইরান একটা পোল, এই যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের ইয়াটা আরও বাড়বে। সো সেইখানে আমরা একটা 45-50 কোটি কমিউনিটি, বাঙালি কমিউনিটির কথা বলতেছি, ধর্ম জাতি নির্বিশেষে, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, মুসলমান, এই যে গ্লোবাল বাঙালি কমিউনিটি, 50 কোটি জনগোষ্ঠীর একটা কমিউনিটি, তার একটা সিভিলাইজেশনাল অ্যাপিল থাকবে না? গ্লোবালি আমরা একটা কমিউনিটি হব না? 50 কোটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট মেবি, আমরা এই যে বাঙালিরা এই মানে আমাদের যদি রেস বলি, বিগেস্ট রেস হইতে পারে, কিন্তু আমি বলছি এটা তো হিউজ সংখ্যা। তো সেই হিউজ সংখ্যা আমরা একটা আলাদা পোল কেন হব না? এবং সেই পোলের আমাদের বাঙালি কলকাতায় থাকবে, আসামে থাকবে, ইন্ডিয়া থাকবে, আমেরিকায় থাকবে, ইউকেতে থাকবে, নানা জায়গায় ছড়াই ছিটিয়ে থাকবে। বাট তার জন্য একটা মডেল কান্ট্রি বাংলাদেশ, যেরকম ইহুদিরা সারা পৃথিবী ছড়াই ছিটিয়ে থাকে, তার জন্য মডেল কান্ট্রি ইসরায়েল, যেটা একটা জায়নিস্ট গণহত্যাকারী দেশ। কিন্তু এবং ইরানিয়ানরা এই শাসককে অপছন্দ করুক, ইসলামী শাসনতন্ত্র অপছন্দ করুক,
এবং এই রেজিমের বিরুদ্ধে থাকুক, পৃথিবী এখান থেকে পালাইয়া অন্য দেশে থাকুক, কিন্তু তারা ইরানের ব্যাপারে একটা গর্ব ফিল করে না, একটা সিভিলাইজেশনাল অ্যাটাচমেন্ট ফিল করে না। তো সেই জায়গায় আমাদের বাংলাদেশকে নিয়ে যেতে হবে। এটা ভাইয়া কিভাবে দেখছেন তাহলে, মানে বাঙালিপনা যদি আমরা বলি, আমরা তো ভাবি যে ওটা তো কলকাতার উপনিবেশ, ওইটা না, বলছে বাংলাদেশী। এইটার আপনার ফ্রেমওয়ার্কটা কেমন, বা আপনার কাছে এই চিত্রটা কেমন, বা ইয়াং জেনারেশনের কাছে আপনি? ইয়াং জেনারেশন তো এই জায়গা থেকে বাইরে হয়ে গেছে। হ্যাঁ, ইয়াং জেনারেশন তো এখানে ধরেন যেটা হচ্ছে সারা আপনার দুনিয়ারই, দৃষ্টিতে এই যে বাঙালি যে 40-50 কোটি বলছেন যে আমরা বাঙালি হইতে পারলাম না, বাস এটা সিগনেচার আমাদের রাইট। এটা কেন হইতো না, এটা রূপরেখাটা কি রকম হবে? এটা হলো কলকাতার বাঙালি জাতীয়তাবাদী বয়ানের উপনিবেশ ছিলেন আপনি। রাইট, আপনাকে হিন্দুত্ববাদী রসা ইয়ে করতে হবে, রসা চর্চা, আপনার রবীন্দ্রিক ফ্যানাটিসিজম এখানে একটা মেইন স্ট্রিম কাজ। রবীন্দ্রনাথকে আপনি পছন্দ করেন, অসুবিধা নাই, কিন্তু রবীন্দ্রিক ফ্যানাটিসিজম যেটা এখানে তৈরি করা হয়েছিল, হ্যাঁ, এবং এই হিন্দুত্ববাদী কালচারকে এখানে মেইন স্ট্রিম করার চেষ্টা যেভাবে করা হয়েছে, এর মধ্যে যদি আপনার ন্যাশন তৈরি হয় না, জাতি বিকশিত হয় না, ডেফিনেটলি রবীন্দ্রনাথ ঠাকুর থাকবে, ডেফিনেটলি। কিভাবে দেখেন ভাই, তো এই জন্য আমি এটা কিভাবে দেখি, তার চেয়ে বড় কথা রূপরেখাটা কেমন, রূপরেখাটা জিয়া রহমান দিছে। তার যে বাঙালি জাতীয়তাবাদ, ওই লেখার শুরুতেই আছে বাংলাদেশি জাতীয়তাবাদ। সেইখানে বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে উনি বলছে একটা সার্বিক জাতীয়তাবাদ, মানে এটা বাঙালি জাতীয়তাবাদের মধ্যে ট্রাইবাল না, ভাষাভিত্তিক না। এখানে আপনি আরবি ভাষাভাষীও রাখতে পারবেন, বিহারি মানে উর্দু ভাষাভাষী রাখতে পারবেন, চাকমা রাখতে পারবেন, আপনি সবকিছু রাখতে পারবেন, বাঙালি এই বাঙালিও রাখতে পারবেন, সবাই মিলে বাংলাদেশি। কিন্তু এতদিন যেটা ছিল, সব বাংলাদেশি সবাইকে ডমিনেট করছে, কইরা এটাকে একটা আপনার টুঙ্গিপাড়ার উপনিবেশ বানাই ফেলছে, যেটা ব্যাক বাই কলকাতার ভারতীয় বাঙালি। হ্যাঁ, এবং এখানে মুসলমানরা এনিমি হয়ে গেছে। তো এই ন্যারেশনটা তো ফেল করছে, এটার তো পলিটিক্যাল এজেন্সি ছিল আওয়ামী লীগ, এটা তো আপনি অভ্যুত্থানের মধ্যে পরাজিত করছেন। তো হলে এখন আপনি ন্যাশন বিল্ডিং করবেন, তো ন্যাশন বিল্ডিং করবেন কিভাবে? এখন তো একটা গ্লোবালিস্ট ওয়ার্ল্ড, এখন তো টুঙ্গিপাড়ার উপনিবেশ করার সুযোগ নেই আপনার, চাইলেও আপনি পারবেন না। তাহলে আপনি গ্লোবালি আপনাকে তো একটা পোলার হয়ে উঠতে হবে। এই জন্য আমি বলতেছি, এই যে আমরা কমিউনিটি, এই 50 কোটির কমিউনিটি, আমরা একটা আলাদা পোল হব। আমাদের জিও পলিটিক্যাল বাস্তবতা আলাদা, আমরা এই 7 সিস্টারে দেখেন সমুদ্রের প্রভু একমাত্র। সো এবং আমরা জিও পলিটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আসছি। এদিক দিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ আজ হয় না কাল হয় না, হবে তো, এটা টেনশন আসছে। মিয়ানমারে সিভিল ওয়ার চলতেছে। সো আপনি একটা ফ্রন্টলাইন স্টেট, যেদিকে যুদ্ধ হোক, তো আপনি একটা ফ্রন্টলাইন স্টেট হিসেবে আপনার তো গুরুত্ব এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত, আপনার গণসেনা থাকা উচিত, আপনার মিলিটারিলি আপনি সুপ্রিম থাকা উচিত, আপনার নাগরিকদের মধ্যে সার্বভৌমত্বের মালিকানা নাগরিকদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত। মানে সার্বভৌমত্ব রাজনৈতিক দলের না, সার্বভৌমত্ব রাষ্ট্রপ্রধানের না, পুলিশ টুলিশ এগুলোর না, আমার নাগরিক ভিত্তিক সার্বভৌমত্ব, পপুলার সবার। এইটা কিন্তু ম্যাস লেভেলে আছে, আমরা কিন্তু ওই যে রিসেন্ট বর্ডার ক্রাইসিসগুলো দেখলাম, ম্যাস লেভেলে আছে, বাট কাস্তে নিয়ে রাইট। সো এই ধারণা কিন্তু আছে, এটাকে আরো ছড়ায় দেওয়ার কথা বলতে। হ্যাঁ, এটা কালচারাইজেশন করা, এটাকে সোশ্যালাইজ করা, এবং এটাকে একটা প্রাতিষ্ঠানিকরণের মধ্যে নিয়ে এসে আপনি ন্যাশনাল বিল্ডিং। এটা অ্যামেজিং ভাই, মানে আমার এই যে আসলে গুজবাম হইতেছে, হ্যাঁ, যে আসলে মানে আমাদের সাধারণ জনগণ কিন্তু আমরা এই সভরেনিটি কিন্তু হোল্ড করি। হ্যাঁ, এবং এখানে মুসলমান হওয়ার মধ্যে দিয়ে এটা তো শুধু ধর্ম অর্থে হয় নাই, সে মানুষের মর্যাদা পাইছে। জমিদারের বাড়ির সামনে দেশে জুতা পায়ে হাঁটতে পারতো না, তাহলে এখানে মুসলমান হওয়া মানে আপনি খালি একটা ধর্ম পান নাই, আপনি at the same time মানুষের মর্যাদা নিয়ে বাঁচার অধিকার পাইছেন। বলে অন্য দেশে মুসলমান হওয়া আর বাঙালি মুসলমান হওয়ার মধ্যে একটা তফাৎ আছে, এই জন্য আপনি রাষ্ট্র করতে পারছেন। এটা একটা রাজনীতির অংশ, রাজনীতির অংশ শুধু না। দেখেন অ্যারিস্টটলের পুরানা কথা, পৃথিবীতে সভ্য মানে উন্নত জাতি আপনি চিনবেন কিভাবে? উন্নত জাতি চিনবেন যারা রাষ্ট্র করতে পারে। একটা জাতির কথা বলি, বাঙালি অনেক খারাপ, অনেক সমস্যা আছে বাংলার মানুষের, কিন্তু আমরা একটা জায়গায় আগায় গেছি, আমরা একটা রাষ্ট্র করে ফেলতে পারছি, যেটা কলকাতার বাঙালি পারেনি। সো বাঙালি মুসলমান এমনিতেই বাঙালি কুলের মধ্যে সুপিরিয়র, ডেফিনেটলি। এবার এই সুপিরিয়রটা আপনি ডিস্ট্রিবিউট করেন, করে মাল্টিপোলার ওয়ার্ল্ডে আপনি একটা পোল হয়ে ওঠেন। দ্যাট ইজ মাই প্রস্তাবনা। এই জন্য যারা পারে না তাদের মধ্যেই চেতনা দিয়ে দিব আমরা, ওরা অটো আপনার দিকে তাকায় থাকবে। আপনি একটা ভালো করলে কলকাতার লোক হাসা উঠবে, কারণ ও তো ফেল করছে দিল্লির কাছে, পরাজিত দিল্লির কাছে। কিন্তু আমরা তো উল্টাটা দেখছি ভাই, ওরা আমাদেরকে, ওটা তো কালচারাল কলোনির কারণে, তো পলিটিক্যাল ন্যারেশনের কারণে, ওটার বিরুদ্ধেই তো অভ্যুত্থান হয়েছে। ওই জিনিস তো ডেড কেস, কলকাতার দাদাগিরি তো ডেড কেস। কালচারাল কলোনি ওই ন্যারেশনের বিরুদ্ধে একটা সেম টাইম অভ্যুত্থান হয়েছে। ফলে ওইটার পলিটিক্যাল ইকোনমি, তার কালচারাল লজিক, এটাকে পরাজিত করতে হবে, আমাদের কাউন্টার কালচার নির্মাণ করতে পারতে হবে। সেই কথাই তো বলতেছি আমি। তো সেটার জন্য আপনার সেটা হবে একটা সার্বিক ন্যাশনালিজম, একটা ভ্যালু বেসড সোসাইটি, যে ভ্যালুসগুলো তার যার ভিন্নতা নিয়ে তারা একসাথে বিলং করতে পারবে, এবং একটা সিভিলাইজেশনাল প্রাইড ফিল করতে পারবে। সে নিউ ইয়র্কের বাঙালি হোক, কলকাতার বাঙালি হোক, আসামের হোক, হ্যাঁ, বা আফ্রিকায় বসবাস করে এক বাঙালি হোক,
কারণ আপনার কমিটি তো ছড়াই গেছে এখন সারা দুনিয়াতে আসতে। সো এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ড, এবং আপনি বাংলাদেশের ইকোনমিক্যাল উন্নতির জন্য সবচেয়ে দ্রুত, আমি 5 থেকে 7 কোটি লোককে 5-10 বছরের মধ্যে অভিবাসী বানাই দেন আপনি। অভিবাসী, না শ্রমিক না, অভিবাসী। ইউরোপ আমেরিকায় পড়াশোনা করতে যাবে, বিজনেস করতে যাবে, করতে যাবে, ওইভাবে আপনি পাঠাই দেন। এবং ওরা যখন উন্নত দেশে পলিসি লেভেলগুলোতে ঢোকা শুরু করবে, যেটা চাইনিজ ইন্ডিয়ানরা ঢুকছে, তখন কিন্তু আপনি এমনিতেই গ্লোবালি বার্গেনিং করার ক্যাপাসিটি অর্জন করে ফেলতে পারবেন। এটা তো ট্রান্সন্যাশনাল ওয়ার্ল্ড। ন্যাশনালিজম তো আর ওই যে বলতাম ট্রাইবাল ন্যাশনালিজমের জায়গায় আটকে থাকলে হবে না। ফলে এই জন্য আপনার বাংলাদেশি জাতীয়তাবাদ যেটা খালি বললে হবে না, স্লোগান দিলে হবে না, এইটার যে একটা গ্লোবাল অ্যাপিল, এটা তো আপনার অ্যাট দ্য সেম টাইম বুঝতে পারতে হবে। সো এইখানে ভাই আমাদের আরেকটা কোশ্চেন ছিল, অলরেডি আমরা কভার করছি, যে রাজনীতি, ব্যবসা, চাকরি নাকি বিদেশ যাওয়া, তরুণ প্রজন্মের জন্য কোনটা? বিদেশ যাওয়া কোনো সমস্যা না তো। না, এইটাই ভাই আসলো, যেহেতু যে শ্রমিক আকারে যাবেন না আপনি, লোক বিদেশ আমাদের অভিবাসী বানাই দিবেন। অভিবাসী বানাই কি হবে? এই যে করাপ্ট মিডল ক্লাস যেটা, হ্যাঁ, এই মিডল ক্লাসটা তো সব বিদেশ যেতে চায়। ইউরোপ আমেরিকার কথা শুনলে তো মাথা ঠিক থাকে না। যান, পাঠাই দেন আপনি, পাঠাই দিয়ে গরিব লোককে জায়গাগুলোতে টাইনা নিয়ে আসেন, লোয়ার মিডল ক্লাস, লোয়ার ক্লাসকে নিয়ে আসেন, হ্যাঁ, নিয়ে এসে সমাজে মিডল ক্লাস পরিমাণটা বাড়ান আপনি। এবার ওদের সাথে একটা সম্পর্ক তৈরি করেন আপনি, ন্যাশনাল সেবা, তারপরে হলো আপনার এখানে আপনার ন্যাশনটাকে একটা সেফটি নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসে, যাতে যাতায়াতগুলো আরও স্মুথ করেন, আপনার বিমান সেবা, এয়ারপোর্ট, এগুলো আরও উন্নত করেন, হ্যাঁ, করার মধ্য দিয়ে আপনার তো এটা তাহলে তখন ইকোনমির ফ্লোটাও তৈরি হবে এইভাবে। একটা তরুণের জন্য গাইডলাইনটা কি হইতে পারে ভাইয়া, যে সে যখন বিদেশ যাচ্ছে, যে তার তরুণের জন্য ভিশনটা থাকবে যে আমি শিখবো, 10 বছর আর্ন করব? একজন তরুণের 30 বছর পর্যন্ত শুধু জ্ঞান সাধনা করবে, 1 নাম্বার বিষয়, সে যেটা ভাল লাগে ওইটা, আব্বা চাচা যেটা করে ওইটা না, ওর যেটা ভাল লাগে, এবং বেসিক তাকে রেভেল হইতে হবে 1 নাম্বার। এবং তার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো কোনো মোটিভেশনাল স্পিকারের কথা শোনা যাবে না। মোটিভেশন কামস ফ্রম ইনসাইড, নট আউটসাইড। তুমি নিজের কথা শোনো, ট্রাই টু রিভেল ইউর সাইলেন্ট ভয়েস। সবাই তো এরকম ইন্টেলেকচুয়ালি সাউন্ড হবে না ভাই। ইন্টেলেকচুয়ালি সবাই সাউন্ড, ইনবিল্ট ল্যাঙ্গুয়েজ নাই কারো। ইন্টেলেকচুয়াল বলতে কি, হেগেল পড়তে পারা শুধু ইন্টেলেকচুয়ালিটি? যে লোকটা আকাশের দিকে তাকায় বলতে পারে কখন বৃষ্টি হবে, ওরা জ্ঞানী মনে হয় না? ইন্টেলেকচুয়াল, রাইট। বলে জ্ঞানের সংজ্ঞাটা তো এরকম না যে খালি ইংরেজি জানে, ইংরেজিতে যেহেতু কইছে সঠিক কইছে, সঠিক বলছে, এই লেভেলের না তো, রাইট। সো 30 বছর পর্যন্ত সে পড়াশোনা, জ্ঞান, ডেফিনেটলি জ্ঞান অর্জন করবে। এখন তার জ্ঞান অর্জনটা হইতে পারে যে ধরেন ফিকা শাস্ত্র তার ভালো লাগে, এটা নিয়ে পড়ে থাকবে, ওকে তার রোবোটিক্স ভালো লাগে, এটা নিয়ে পড়ে থাকবে, তার গাছপালার জীবন তত্ত্ব ভালো লাগে, এটা নিয়ে পড়ে থাকবে, হ্যাঁ, তার কাব্যতত্ত্ব ভালো লাগে, এটা নিয়ে পড়ে থাকবে। ইনকাম করবে কখন? বা ইনকাম প্র্যাকটিক্যালি কাজ করবে সে, যা পেশা যেটা দরকার এটা করবে সে। পেশার ব্যাপারে উদার হইতে হবে। এই সাহেবীপনা যেটা পেশা, তো ইউরোপ আমেরিকা পেশা তো সমস্যা না ভাই। ও আমার মেয়ে ম্যাকডোনাল্ডে কাজ করতে যাচ্ছে না, পিজা সাপ্লাই দিচ্ছে না, তো সমস্যা কোথায়? আপনি আপনার পোলারে, আপনি যদি চেয়ারম্যান হন বা আপনার যদি 2টা বাড়ি থাকে, আপনার পোলারে আপনি জমিদার বানান, মাঠে নামাবেন না। আপনার পোলাতে কিছুই শেখেন না, একটা মূর্খ। ফলে আমাদের এখানে যেটা দরকার সেটা হলো আমরা যা যা শিখছি এগুলোর মধ্য দিয়ে একটা মানুষ কখনো মানুষ হয়ে ওঠে না। এইগুলো সব আনলার্ন করে রিলার্ন করতে হবে আমাদের। তো ভাইয়া যেটা বলতে চাচ্ছিলাম, যে আসলে এই যে বিদেশ যাওয়া, আপনি কিছুক্ষণ আগে বললেন যে 5-6 কোটি লোক আমরা বিদেশ অভিবাসী করা উচিত। সো আমার যেটা পয়েন্ট, আমাদের তো ইউথরা আমাদের এই শোটা বেশি দেখে, বা যারা আসলে কেরিয়ার গাইডলাইন চায়। সো ধরেন বিদেশ গেলে একজন তরুণ, মানে বিদেশ যাওয়াটা তো আমরা খারাপ ভাবে দেখতেছি না, ফার্স্ট অফ অল অ্যাকর্ডিং টু ইউর কনভারসেশন, যে আমাদের আসলে দেশের জন্য হলো এখন বিদেশ যে। সো এই তরুণরা আসলে কিভাবে তার কেরিয়ারটা সাজাবে? মানে তারা কি বিদেশে থেকে যাবে, নাকি কিছুদিন থেকে জ্ঞান অর্জন করে, টাকা পয়সা অর্জন করে দেশে চলে এসে দেশের সেবা করবে? এখন কিন্তু অনেকেই বিদেশ থেকে বাংলাদেশে আসতেছে, হুইচ ইজ আ পজিটিভ সাইন, রাজনীতি করার জন্য। এখন এখানে আপনার একটা ব্যাপার আছে, সেটা হলো যে দেখেন আমরা একটা ট্রান্সন্যাশনাল গ্লোবালাইজড ওয়ার্ল্ডে বাস করি, হ্যাঁ। তো বিদেশে আপনার একটা হলো যে এডুকেটেড ক্লাস গেলে তার জন্য জীবন একরকম, শ্রমিক শ্রেণী গেলে একরকম, কোন দেশে যাচ্ছেন এগুলো অনেক কিছু ব্যাপার আছে। সো আমাদের এখানে বিদেশটা যেটা হলো শ্রম বাজার নির্ভর যে জায়গা, এটা থেকে বের হয়ে আসতে হবে। আমি যেটা বলছি কোয়ালিটি সিটিজেন, অভিবাসী হওয়ার উপযোগী সিটিজেনকে পাঠাতে হবে, যারা হোয়াইট কলার জব করবে, হ্যাঁ, যারা পজিশন ভালো পজিশনে থাকবে, ওইখানে অভিবাসী হবে, ওইখানে থাকবে, যাতায়াতের মধ্যে থাকবে, এবং এক্সপার্টিস দেশের প্রয়োজনে যখন দরকার হবে, আপনি তো বাই দিস টাইম তো আপনার নেশনটাকে আপনি আগায় নিয়ে যাবেন। হ্যাঁ, ধরেন ওইখানে যদি একজনে যদি কেউ ধরেন আপনার বছরে $9 লাখ স্যালারি পায়, $9 লাখ স্যালারি পায়,
তাকে তো আপনার সেম পরিমাণ স্যালারি দেওয়ার ক্যাপাসিটি না হইলে শুধুমাত্র দেশপ্রেমের কারণে সব লোক চলে আসবে, এটা আশা করার দরকার নেই, আপনার আশা করা উচিত না। যে ওইখানে অনেক কষ্ট করে ধরেন একটা জায়গায় গেছে, সে কেন সস্তা দেশপ্রেম বিক্রি করতে আসবে এখানে? সে তো প্রফেশনাল লোক। তো আপনার সস্তা দেশপ্রেমের টোপ দিয়ে আনার দরকার নেই, আপনি প্রফেশনালি তারা নিয়ে আসবেন। সেইটা আনার জন্য আপনার ওই সক্ষমতা আপনি পরে তৈরি করেন, বাই দিস টাইম দ্রুত তৈরি করেন। আর একটা হলো যে এখানে তারা দেশে আসবে কিনা, ব্যাক করবে কিনা, সেইটাটা তো ডিপেন্ড করে আপনি দেশে ওই ইনফ্রাস্ট্রাকচার, ওই সিকিউরিটি, ওই অবস্থা তৈরি করতে পারছেন কিনা। আর গ্লোবালি যদি ধরেন একটা লোক, ধরেন সাপোজ একটা লোক যদি লন্ডনের মেয়র হয়, ও কি বাংলাদেশে এসে রাজনীতি করবে? ঢাকার মেয়র হওয়ার জন্য ফাইট করবে? দরকার নেই তো, দরকার নেই তো। বলে এটা ডিপেন্ড করে ওইখানে সে কি অবস্থায় নিজেকে নিতে পারতেছে, তার ওই ফাইট দিয়ে ওই জায়গায় যাওয়ার একটা অবস্থান হচ্ছে কিনা। সেটা আর যদি নাও পারে, সে যদি একটা জাস্ট দক্ষতা অর্জন করে যদি দেশে ফেরত এসে দেশের একটা জায়গায় কাজে লাগে, তো বেটার। বলে এটা সমস্ত সেক্টরে এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং যাওয়ার ক্ষেত্রে গভর্নমেন্টের উচিত যেটা, সেটা হলো পদ্ধতিটা সহজ করে ফেলা, ট্রান্সপারেন্ট, দালাল মুক্ত করে ফেলা। বিদেশ যাওয়াটা, এখানে দেখেন প্রচুর লোক বিদেশ যেতে চায় বা ঘনবসতির দেশ, বেকারত্বের কারণে, এবং এইটা যে একটা যন্ত্রণার নাম, এবং তরুণ প্রজন্ম একটা বড় অংশ যে নেশার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা, এই বেকারত্ব এগুলোর থেকে গভর্নমেন্টের উচিত এটা দালাল মুক্ত করা 100%। পাসপোর্ট অফিস থেকে শুরু করে বিদেশ যাওয়ার এন্টার প্রক্রিয়াটা এটা স্বচ্ছ করা। সরকার নিজে রিক্রুটিং এজেন্সি লাইসেন্স দেওয়া না, সরকার নিজে এই দায়িত্ব নেওয়া, ট্রান্সপারেন্টলি অনলাইনের মাধ্যমে। ব্যক্তি যোগাযোগ হইলে দুর্নীতি হবে, হ্যাঁ, করে এটা ট্রান্সপারেন্ট চাইলেই করা যায়। এটা ইচ্ছা করে এই যে লুটেরাদের পকেট ভারির জন্য এগুলো রেখে দিছে, মাফিয়া বানানোর জন্য, আদম ব্যবসার নাম। এটা দরকার নেই তো, আমরা ট্রান্সপারেন্ট করে দেন, ওই দেশগুলোর সাথে চুক্তি হবে, ওরা এখানে অফিস করবে, ট্রেনিং দেওয়া হবে। হ্যাঁ, এটা গভর্নমেন্ট এটা ফ্যাসিলিটেট করবে। নাগরিকদেরকে নিয়ে ব্যবসা করার তো দরকার নেই। ফলে নাগরিকদের নিয়ে ব্যবসায় চক্র যদি না ভাঙতে পারেন, আমরা যতই বলি, এটা কাজের কাজ হবে না। বিদেশ যাওয়ার কথা বলে কত লোকের জীবন নষ্ট হয়ে গেছে, নিশ্চয় হয়ে গেছে, অনেক তো মারা যাচ্ছে পর্যন্ত। এখানে একটা ক্লিয়ার মেসেজ দিলেন, যেটা আমি যদি একটু এক্সাম্পল দিই, যে ধরেন এই যে লোকগুলা ফিরে আসতেছে, এরা আসলে কিন্তু এমনিতেই একটা আমাদের এনভায়রনমেন্ট ইমপ্রুভ হবে, কাজের পরিবেশ। একটা যদি এক্সাম্পল দিই, ধরেন আমি তো রেস্টুরেন্ট বিজনেসে আছি অনেকদিন ধরে, তো একটা সময় আমাদের সময় ধরেন খাবারে কিন্তু খুব বেশি ভেরিয়েশন ছিল না। ওই দেখা যেত ক্যাম্পের বাজারের চাপ আর এই দুই একটা কাবাবটা, এইসব। এখন দেখেন কিন্তু অনেক ভ্যারাইটি। সো এইটাতে আমি মোস্টলি এটার অবদান দিব আমাদের এই যারা বিদেশে ছিল, ওইখানে শেফের কাজ করছে, বিরাট একটা অংশ কিন্তু দেশে আসছে, এসে ওরা নিজেরা এন্টারপ্রেনার হয়েছে, আরো 10 জনকে ক্রিয়েট করছে, এই জিনিসগুলো শিখাইছে। এবং এখন দেখেন আমাদের ফুডের মান কিন্তু অনেক বেটার। হ্যাঁ, ঢাকার স্ট্রিট ফুড দেখেন এখন কিন্তু বিদেশে যারা আসে মানে ওরা অ্যাপ্রিশিয়েট করছে, মানে যায় অনেক ব্লগ ট্লগ বানায় দেখবেন আপনি। হ্যাঁ, রাইট, মানে বিদেশি ফুড ব্লগার যারা, ওরা দেখেন আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে কিন্তু গিয়েছি একটা আমাদের ফুডের মানটা। সো এইরকম যদি সব সেক্টরেই আসলে অটোমেটিক্যালি কিন্তু এটা ইমপ্রুভ হবে, আপনার বাজার তৈরি হবে, বাজার বাড়বে, বাজারের কোয়ালিটিও বাড়বে। রাইট, এক্স্যাক্টলি ভাইয়া। সো এখন যদি আমরা আরেকটু আবার পলিটিক্সে যাই, যেহেতু আপনি পলিটিক্সের মানুষ, আসলে আমরা এই লোকটা সামলাইতে পারতেছি না। সো আমরা তো একটা ধ্বংসস্তূপের মধ্যে আছি এখনো। আমরা পোস্ট আওয়ামী রেজিমে যে একটা ডিজাস্টার, মানে এটা বলবো যে একটা ধ্বংসস্তূপ, যুদ্ধক্ষেত্র করে গেছে ইকোনমিক্যালি। যে ব্যাংক কখনো কোনো গভর্নমেন্ট যত করাপ্টই হোক ওয়ার্ল্ড ওয়াইড, ব্যাংকে কিন্তু খুব বেশি গভর্নমেন্ট হাত দেয়নি কখনো। ব্যাংক লুটতরাজ, ব্যাংক খালি করা। সো এই এক্সট্রিম কেসটাও কিন্তু আমরা অলরেডি দেখেছি যে আমাদের দেশে হয়েছে। সো এইটা থেকে রিকভার করা, একটা নতুন গভর্নমেন্ট যারা আসবে সামনে, যেই আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, হুয়েভার, সো তাদের আসলে কি করা উচিত? ব্যবসা বান্ধব একটা বাংলাদেশ আবার গড়বে। বিএনপির একটা সুনাম কিন্তু আমরা অলওয়েজ শুনে আসছি যে তারা ব্যবসা বান্ধব একটা গভর্নমেন্ট অলওয়েজই থাকার চেষ্টা করে। সো কামিং যেই পাওয়ার আসতেছে বা গভর্নমেন্ট আসতেছে, তাদের আসলে ব্যবসা বান্ধব কি কি পলিসি এই ধ্বংসস্তূপ থেকে রিকভার করার জন্য? এটা হলো একটা, ধরেন যারা নেক্সট গভর্নমেন্ট যারাই ফর্ম করবে, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটাই, বা অনেক হয়তো আপনি সবচেয়ে বড় চ্যালেঞ্জই বলতে পারেন এইটা, যে তারা ইকোনমিক্যালি, এখানে বাংলাদেশের ইকোনমির অবস্থা খুবই খারাপ। আপনার এইটা বলে লাভ নাই যে হ্যাঁ জিনিসপত্রের দাম একটু কমছে, ইয়ে করছে, কিন্তু আসলে গরিব মানুষ সহনীয় মাত্রায় জীবনযাপন করে, একটা কোয়ালিটি লাইফ লিড করার মতো অবস্থায় আপনি ইকোনমিকে যদি নিতে না পারেন, তাহলে তো ধরেন অভ্যুত্থানের পরে
আমরা যেই সমস্ত কথাবার্তা বলি এগুলো তো কথাবার্তাই থেকে যাবে, অনর্থক হয়ে যাবে। তো সেটা আপনার ধরেন যে এটা একটা বড় চ্যালেঞ্জ, নেক্সট গভর্নমেন্ট যে আসবে তাকে এটা করতে পারতে হবে। আর ব্যাংকিং সেক্টরের জন্য ব্যাংক সংস্কারের জন্য কিছু প্রস্তাবনা দিছে, এর মধ্যে কিছু ভালো ভালো প্রস্তাবনা আসছে। যেমন ধরেন এখন যেটা হয় যে ব্যাংকের পরিচালনা পরিষদ নির্বাচনের যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটার মধ্য দিয়ে একটা ব্যাংক পুরাপুরি ধরেন পরিবারতান্ত্রিক হয়ে একটা পরিবার দখল করে ফেলতে পারে। সো ওই রকম পদ্ধতিগুলো আপনার বন্ধ করতে হবে, যাতে একটা ব্যাংক একটা মাফিয়া চক্র দখল করে ফেলতে না পারে। যে কোনো ব্যাংকে তার পছন্দ হইলো, আচ্ছা ওই ব্যাংকটা তো আমার শত্রুর, সে ক্ষমতায় নেই এখন, আচ্ছা তাহলে একটা দখল করে হলে হ্যাঁ করে টাকাগুলো চর দখলের মতো। চর দখল। আরে অদ্ভুত ভাই এটা। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা প্রথমত লিগেলি বন্ধ করতে হবে, যাতে কোনোভাবেই আপনি যত ক্ষমতাধরী হন এটা করতে না পারেন। আরেকটা হলো যে আপনার টোটাল ইকোনমিকের একটা রিফর্ম লাগবে। A bright idea is only helpful when paired with significant research, analysis, and consultation. Don't just dream it, research it. Let us turn your ideas into informed action. এই যে সিন্ডিকেট এবং মাফিয়া নির্ভর যে আমাদের অর্থনীতি, হ্যাঁ এইটাকে আপনার চেঞ্জ করতে পারতে হবে। একটা এক্সাম্পল ধরেন এফএমসিজি, যে চাল, ডাল, আটা, তেল, এগুলো 4টা বা 5টা কোম্পানির বাইরে মনে হয় না কেউ ইম্পোর্ট করতে পারে বাংলাদেশে। না, এটা তো হইতে পারা উচিত না। হ্যাঁ, এটা মাফিয়া তন্ত্রের যে কথাটা বললেন, এই সিন্ডিকেটটা মুক্ত করতে হবে। এই সিন্ডিকেটটা দেখা যাচ্ছে যে অলওয়েজ ক্ষমতার মদদে এই সিন্ডিকেটটা থাকে। পরে মানে আপনি চোর হয়ে আর নিজেই পুলিশ, কখনো চোর কখনো পুলিশের ভূমিকায় যদি আপনি যান, তখন তো এটা মানে কি বলবো যে এটা একটা ক্যাওয়াটিক অবস্থা তৈরি হয়। মানে আপনার নিজের মদতে একটা সিন্ডিকেট গড়ে উঠতেছে, আপনি নিজের এমন এক কাঠামো, এমন একটা আইনি পরিবেশ রাখছেন, তারপর আপনি নিজেই সিন্ডিকেট ভাঙার জন্য এবার হম্বিতম্বি করতেছেন। সো এটা তো মানে হইতে পারে না, তাই না? জনগণকে এত বোকা মনে করা উচিত। এই জন্য আমি বলি যে আমাদের ক্ষমতার কাঠামোটার মধ্যে সমস্যাটা, ক্ষমতাটার সাথে ধরেন জনগণের কোনো সম্পর্ক নেই, নাগরিকদের কোনো সম্পর্ক নেই। ক্ষমতার সাথে সম্পর্ক হয় হলো ওই দলের বা ওই যারা আপনার সমর্থক তাদের, এটা তো হওয়ার কথা না। নাগরিক ভিত্তিক একটা ক্ষমতার যে সম্পর্ক, রাষ্ট্রের সাথে নাগরিকের যে সম্পর্ক, ওই রকম একটা রাজনীতির দিকে যাইতে হবে আমাদের। মানে বেসিক জায়গাটা চেঞ্জ করতে হবে, মাথা চেঞ্জ করতে হবে, তার মানে হাত পা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এটা আপনি যদি পুরো মডেলটা চেঞ্জ না করতে পারেন, এটা আপনার সলিউশন করতে হবে। সো এখানে গ্রাসরুট লেভেলে আমরা অ্যাজ এ এন্টারপ্রেনার যেটা ফেস করি, বা ইদানিং যেই প্রবলেমটা অনেক জায়গায় কথাবার্তা আসতেছে যে পলিটিক্যাল লোকজন পরিবেশ ঠিক করবে কি, ওরাই দেখা যায় উল্টা পরিবেশ নষ্ট করে, চাঁদাবাজি বিভিন্ন। আমি শুনি না বাংলাদেশের এন্টারপ্রেনারশিপের জন্য আমি তো এটা টপ লিডারদের প্রতি আপনার মেসেজটা কি থাকবে? আমি মনে করি বাংলাদেশি এন্টারপ্রেনারদের জন্য তাদের ভাত মাছ খাওয়ানো দরকার নেই, জাস্ট বাধা দিবেন না, প্রতিবন্ধী হেল্প করার দরকার নেই, আমার কোনো হেল্প, বাধা দিবেন খালি বাধা দিবেন না, এইটুকু নিশ্চিত করেন, আমি মনে করি পরিবেশ অনেক ভালো হয়ে যাবে। সো এইখানে ভাইয়া যদি একটু আমরা রিলেভেন্ট টপিক, যে ধরেন বাংলাদেশের রাজনৈতিক যে বাস্তবতা, এই বাস্তবতা আমাদের যে ক্ল্যাশ বা পরস্পরের প্রতি মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং এর যে ল্যাকিংস, এই জায়গায় কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট একটা বাস্তবতা, এবং আমরা 90 সালের পর থেকে কিন্তু দেখে আসতেছি যে কিছুদিন পরপরই একটা ইন্টারিম গভর্নমেন্ট আসে। সো ইন্টারিম গভর্নমেন্টগুলো আসলে একটা ব্যবসায়ীদের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়, একটা নেগেটিভ ধারণা তৈরি হয় যে মানে ব্যবসা এক্সপেনশনে একটু তার রিজার্ভ থাকে। সো যেহেতু আমাদের এটা একটা বাস্তবতা, আমরা অলরেডি একটা ইন্টারিম গভর্নমেন্টের আওতায় আছি এখন, এবং আনেওয়ালা যে ইন্টারিম গভর্নমেন্টগুলো আছে, যে তাদের আসলে এরকম ব্যবসা বান্ধব হওয়ার জন্য কি কি স্টেপ নেওয়া উচিত? ইন্টারিম এটা তো স্বাভাবিক, ধরেন বিজনেস অনেক ধরনের বিজনেস তো একটা স্ট্যাবিলিটির উপর ডিপেন্ড করে। তো আপনি স্ট্যাবিলিটিটা যখন এনশিওর হবে না, তখন তো আপনি একটা বিজনেস প্রকল্প নিয়ে চিন্তা করতে পারবেন না, একটা প্রজেক্ট আপনি কিভাবে শুরু করবেন, আপনি তো প্ল্যানিংই করতে পারবেন না। হ্যাঁ, তো ইন্টারিম গভর্নমেন্টের টাইমটাকে মানুষ একটা আনস্টেবিলিটির টাইম মনে করে। তো কিছু এবং বড় বড় বিজনেসগুলোর ক্ষেত্রে ধরেন গভর্নমেন্টের মানে কি বলবো, নানা রকম কোঅপারেশন, সহযোগিতা বা এগুলোর সাথে তো মার্চ করতে হয়। সেক্ষেত্রে সেই গভর্নমেন্টটাকে তারা যদি সাস্টেনেবল মনে না করে, সেক্ষেত্রে তো ওই কনফিডেন্সটা তৈরি হয় না যে বিজনেস, এটা স্বাভাবিক ব্যাপার। এটা করণীয়টা কি ভাই? মানে সেক্ষেত্রে আমাদের বাস্তবতা 2 বছর ধরে আমরা একটা গভর্নমেন্টের আওতায় আছি। সেক্ষেত্রে আমাদের এখন যেটা একটা প্রাতিষ্ঠানিক সংস্কার এমনভাবে করতে হবে যেই আসুক ক্ষমতায়, যে আমাদের এখানে রাষ্ট্র প্রতিষ্ঠান এগুলোকে পার্সোনিফিকেশন করা হয়েছে। এগুলো মানে পলিটিক্স বা রাষ্ট্র ইমপার্সোনাল, এই জায়গা থেকে আমাদের ফ্রেম করতে হবে।
এবং ইনস্টিটিউশনালাইজ করতে হবে। তাতে করে যেটা হবে, এই সমস্যাগুলো আর থাকবে না, ইলেকশন নিয়েও জটিলতা থাকবে না। হ্যাঁ, ইলেকশন কমিশন এনাফ, একটা যদি ইন্ডিপেন্ডেন্ট, প্রকৃত অর্থে ইন্ডিপেন্ডেন্ট একটা ইলেকশন কমিশন ফাংশন করলে এনাফ। হ্যাঁ, এবং ইন্টেরিয়াম যদি 90 দিনের জন্য হয়, কারণ এরপরে যদি এটা থাকেও কোনো সমস্যা তো নেই, জাস্ট মাথাটা পরিবর্তন হবে, সিস্টেমটা চেঞ্জ হচ্ছে না। সিস্টেমটা যদি প্রাতিষ্ঠানিক ডেমোক্রেসি চলে আসে এবং ইলেকশনের সময় যদি একটা ইন্টেরিয়াম আইসা তারপরে এটাকে করে আপনার ইলেকশনটা জাস্ট কন্ডাক্ট করে, তার কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা হলো যে আমাদের তো আপনার এই পুরো প্রক্রিয়াটার মধ্যে কোনো প্রাতিষ্ঠানিক গণতন্ত্র নেই, ব্যক্তি নির্ভর। ফলে আমরা ইলেক্টেড কিং নির্বাচন করি, হ্যাঁ, রাজা রানী হয়ে যায়, জনগণের সাথে আপনার ক্ষমতার সম্পর্ক হয় না, তখন এই ক্রাইসিসগুলো তৈরি হয়। আমরা একদম শেষের দিকে, আমরা এই টপিকটা আসলে শুরুতেই করা উচিত ছিল। আমরা একটা খুবই অস্থির পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি বৈশ্বিকভাবে, আমরা অনেকগুলো যুদ্ধ আমাদের চারপাশে দেখছি, এবং এটা এখনকার আর আগের যুগ নাই যে শুধু সোলজার টু সোলজার যুদ্ধ হচ্ছে, ওই জায়গাটাতেই শুধু সীমাবদ্ধ থাকে প্রভাবটা, তা না। আমরা একটা গ্লোবালাইজেশনের যুগ। আমরা তো গত গভর্নমেন্টের আওয়ামী লীগের রেজিমে দেখলাম যে মরিচের দাম বাড়ছে কেন, ইউক্রেন রাশিয়া ওয়ার। সো এটা একটা তার কমন একটা ছিল, অজুহাত ছিল জিনিসপত্রের দাম বাড়ানো। তো যেটা জোকস অ্যাপার্ট বা এই ক্রিটিসিজম অ্যাপার্ট, যে এটা তো আসলে ফ্যাক্ট যে এই যুদ্ধের প্রভাবটা মানুষের লাইফে পড়ে এবং অনেক ডিস্টেন্ট হইলেও পড়ে। আপনি ইউক্রেন রাশিয়া ওয়ারের ইফেক্ট কিন্তু আমাদের দেশে পড়তেছে। সো এখন আমরা আরেকটা আবার গ্লোবাল টানাপোড়েন দেখছি, ইরান, ইসরায়েল, গাজা, এটা তো চলমান আছেই। সো যুদ্ধ এবং ব্যবসা, মানে যুদ্ধ তো আমরা কেউই পছন্দ করি না, ডিস্ট্রাকশন, বাট যুদ্ধের সাথে কিন্তু ব্যবসার একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত আছে। এবং এই কথাটা তো খুবই পপুলার যে KFC অনলি ক্যান অপারেট ওয়েন F-35 অ্যাবভ হিম। যে F-35 বলতে বোঝাচ্ছে যে এখানে সামরিক শক্তি। KFC ব্যবসা তখনই অপারেট করতে পারবে যখন তার মাথার উপরে ওই যে সামরিক যে শেল্টার, এই জিনিসটা থাকবে। সো আমরা যদি ব্যবসায়িকভাবে যদি এক্সেলেন্সের জায়গায় যাইতে চাই বা গ্লোবাল জায়গায় যাইতে চাই, সো আমাদের এরকম সামরিক দিক দিয়ে কতটা শক্তিশালী হওয়া উচিত, এই সাইডে ফোকাস করা উচিত কিনা, বা এই যে এই টালমাটাল পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে ব্যবসাগুলোর কি কি পরিকল্পনা করা উচিত? না, আপনার যুদ্ধগুলোর একটা বড় কারণ তো সারা দুনিয়াতেই সম্পদ, একজনের সম্পদ আরেকজন দখল করতে চায়। কলোনি, এখান থেকে কলোনি, তো আপনার ধরেন কলোনি যারা করতে আসছে বিভিন্ন জায়গায়, তারা তো সম্পত্তির জন্য আসছে। তো এখনো পর্যন্ত যুদ্ধের এই মডেলটা একই রকম রয়ে গেছে। সো এই জায়গা থেকে আপনার নেশনকে দেখেন, একটা রাষ্ট্র মানে হইল পৃথিবীর অন্যান্য রাষ্ট্র আপনার শত্রু, মানে রাষ্ট্র ফর্ম হয় এনিমি পারসেপশনের উপর ভিত্তি করে, নট ফ্রেন্ড পারসেপশন। শত্রু মানে যে আপনি সাথে সাথে যুদ্ধ শুরু করে দিবেন তা না। আপনার সভারেন্টি, আপনার মূল্যবোধ, আপনার এই যে যেটাকে বলে আপনি যে আলাদা অন্য থেকে স্টেট অফ এক্সেপশন, এই আপনার এক্সেপশনালিটি ইটসেলফ আ থ্রেট ফর আদার ওয়ার্ল্ডস। তো এই যে আপনার আলাদা হওয়াটা, আপনার আলাদা সত্তাটাই অন্য যে মানবে না, এটাই স্বাভাবিক এবং এটি শত্রুতার উৎস। ফলে রাষ্ট্র যখন গঠিত হয় স্টেট এনিমি পারসেপশনের উপর করে ভিত্তি করে গঠিত হয়। এটাই আমাদের শেখানো হয় না। আমাদের শেখানো হচ্ছে বন্ধু পারসেপশন, যেখানে এটা কলোনি হয়েছে, রাষ্ট্র হয়নি। ফলে আমরা ধৈর্যই নিব যে আমাদের যে ভিন্নতা, আমাদের যে স্বাতন্ত্রতা, এইটা অন্য কেউ ওয়েলকাম করবে না, কিন্তু ওয়েলকাম করাইতে হবে। এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে আত্মমর্যাদাশীল, আত্মনির্ভরশীল হইতে হবে। হওয়ার মধ্যে দিয়ে একটা জায়গা, একটা যোগ্যতা অর্জন করতে হবে, সেটা ইকোনমিক্যালি, মিলিটারিলি এবং ইন্টেলেকচুয়ালি, টেকনোলজিক্যালি, যাতে করে আপনি একটা গ্লোবাল পাওয়ারের সাথে, এই যে আমি বলতেছি না আমরা এই মাল্টিপোলার ওয়ার্ল্ড আমরাও একটা পোল হব। এই জন্য ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স আমাদের চেঞ্জ করতে হবে। আমার জিও পলিটিক্যাল ফাউন্ডেশনে যেটা ফ্রেন্ড পারসেপশন ছিল, বন্ধু রাষ্ট্র তথা হইতো, বন্ধু রাষ্ট্র বলে কিছু নেই পৃথিবীতে, সেটাকে এনিমি পারসেপশনের ভিত্তি করে আমাদের রাষ্ট্রকে গ্রাউন্ড করতে হবে। গ্রাউন্ড করার মধ্যে দিয়ে আগে আমাদের স্বার্থকে আমরা পলিটিক্যালি, ইকোনমিক্যালি, কালচারালি, ফিলোসফিক্যালি প্রোটেক্ট করব, এবং আমাদের ওই উচ্চতার জায়গাটা যখন আমরা পৌঁছাবো, তখনই অন্যরা আমাদেরকে সম্মান দেবে, রেসপেক্ট করবে, এবং তখন আমরা গ্লোবাল নলেজ ইন্ডাস্ট্রি, মিলিটারি ইন্ডাস্ট্রিতে আমরা কন্ট্রিবিউট করতে পারবো। সেটা আমি বলতেছি না যে সবার মতো আমরা সব কিছু বানাইতে পারবো, কিন্তু আমাদের একটা এক্সেপশন একটা কিছু থাকতে হবে, যে কোনো একটা কিছু লাগে, হ্যাঁ,
তুরস্কের একটা আছে, ইরানের একটা আছে, ভারতের একটা আছে, পাকিস্তানের আছে। সো আপনার এরকম একটা এক্সিলেন্সি লাগবে যেটার কারণে দুনিয়াতে আপনি ওই কদরটা, ওই সম্মানটা আদায় করে নেবেন। এবং সেটার জন্য অবশ্যই আপনাকে নলেজ বেসড আগাইতে হবে। আপনি ইভেন আপনি মিলিটারি ইন্ডাস্ট্রিতে যে আপনি আগাবেন, সেটা তো হাইলি নলেজ বেসড ইন্ডাস্ট্রি। তো আপনার এডুকেশনের অবস্থা কি এখানে, কি দেওয়ার চেষ্টা করেন? ডাঙ্গুডি বানাবেন আপনি, এটা দিতে হবে না। এটা তো ডেলিভারেট ভাইয়া, এই এডুকেশন অবস্থাটা গত 15 বছরে কিন্তু ডেফিনেটলি। ফলে আপনাকে টোটাল একটা ন্যাশনাল বিল্ডিং প্রজেক্টে নামতে হবে আর কি, রাইট, মানে টোটাল ন্যাশনাল বিল্ডিং প্রজেক্টে এগুলো সব রিলেটেড আর কি। হ্যাঁ, দেন ডেফিনেটলি এটা লাগবে। আপনার সভারেন্টি তো এই জন্য তো বললাম, সভারেন্টির মালিকানা কোনো দলের না, পার্সোনাল, আমি আপনি একটা পপুলার সভারেন্টি। তো ফলে আমাকে তো ওই জায়গায় ওই যোগ্যতা অর্জন নিজেকে নিতে হবে, পৌঁছাইতে হবে, যাতে করে আমি মিলিটারি ক্যাপাসিটি বলেন, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বলেন, কালচারালি, ইকোনমিক্যালি ওই জায়গায় ন্যাশনকে নিতে পারি, যে একটা অন্য রাষ্ট্র আমাকে গুনবে, আমাকে সম্মান করবে এবং বাধ্য হবে আপনার অধিকার প্রোটেক্ট করতে। আপনাকে কি বলে, আপনি কলোনি বানাইতে পারবেন, আপনাকে আগ্রাসন চালানোর আগে 10 বার চিন্তা করবেন। হ্যাঁ, আপনাকে সম্মান দিয়ে ট্রিট করতে হবে। সো এটা অলওয়েজ আপনার, এবং এটা একটা ইউনিটি থাকবে, ন্যাশনাল ইউনিটি। পার্থক্য থাকবে আপনার সাথে আমার চিন্তার, হ্যাঁ, আপনার সাথে আপনার রিলিজিয়নের পার্থক্য থাকতে পারবে, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট এইটা সবার আগে ফোকাস করতে হবে, এবং সেখানে একটা অটো ইউনিটি চলে আসতে হবে। তখন আপনি ডেফিনেটলি ওই বার্গেনিংয়ে গ্লোবালি আগায় যেতে পারবেন। তখন আপনার বিজনেস এমন কিছু হইতে পারে যে আপনি গ্লোবাল ওয়ার্ল্ড মনে করতে পারে যে এই বিজনেসের জন্য আপনাকে হায়ার করা দরকার। এখন আপনি যেরকম মনে করেন যে আচ্ছা ঠিক আছে, ফ্রান্সের অমুক কোম্পানিকে এখানে এটা ভালো হবে, হ্যাঁ, তো আপনাকেও যেন ফ্রান্স মনে করে ওই জিনিসটার জন্য বাংলাদেশ বেটার। সো ওইটা আপনার তো ক্রিয়েট করতে পারতে হবে। দুনিয়াটা তো রেসিপ্রোকাল, তাই না? তো খালি ভিক্ষা নিবেন, হ্যাঁ, আর উন্নয়নের গল্প বলতে তো হবে না, দিতে হবে তো কিছু। আসলে রনি ভাই, আপনার সাথে তো মানে কথা বললে এটা সারা রাত সারাদিন গেলেও আসলে এই ক্ষুধাটা মিটবে না। লাস্ট একটা আমি জিনিস আপনার কাছে জানতে চাই, যে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে ইদানিং, যে আমাদের পৃথিবী, এটা আমরা শুরুতেও কিন্তু আলোচনা করেছি, যে পৃথিবী আবার, আমরা তো এগ্রিকালচারাল একটা কান্ট্রি, যেহেতু আমি সম্ভাবনার কথাটা দিয়ে শেষ করতে যাচ্ছি, যে আমরা এগ্রিকালচার বেসড একটা কান্ট্রি। আপনার পুরো কনভারসেশনে আসলে এইটাতে এমফাসিস করছেন যে আমাদের প্রোডাকশনে যেতে হবে, আদি কৃষিতে যেতে হবে। আমরা কিন্তু আমাদের চেয়ে ভালো পজিশনে মানে এই জায়গায় কেউ নাই, যে এরকম একটা এত উর্বর একটা ফার্টাইল একটা ল্যান্ডের অধিবাসী আমরা, ডেল্টা। এবং ওয়ার্ল্ডের শিফটিংও কিন্তু আমরা দেখছি যে আসলে এগ্রিকালচারের দিকে। এখন কিছুদিন আগে পর্যন্ত কিন্তু আইটি সেক্টরটা বুম ছিল, এখন আইটি জায়ান্টরা কিন্তু এগ্রোতে আসতেছে, এবং হুয়েভার ইউনিয়ন, জাকারবার্গ বলেন, বিল গেটস, জ্যাক মা, যার নাম বলেন, এই গ্লোবাল জায়ান্ট আইটি, সবাই কিন্তু এখন এগ্রিকালচারের দিকে ফোকাস করতেছে। সো এইখানে আপনি আমাদের সম্ভাবনাটা কেমন দেখেন, বা আমাদের তরুণ প্রজন্মকে কি উদ্বুদ্ধ করেন? অলরেডি আপনি করেছেন, সো এইটার ফাইনাল আপনার মতামতটা জেনে আমরা ইনশাআল্লাহ শেষ করব। না, এটা তো আপনার ঐতিহাসিকভাবে দেখেন, আমাদের সিভিলাইজেশনাল প্রজেক্টটা, আমাদের সিভিলাইজেশনাল পসিবিলিটিটা, এটা তো বুঝতে পারতে হবে। আমাদের পসিবিলিটি এমন না যে আপনি ওয়েস্টার্নাইজড হয়ে যাবেন। এক্স্যাক্টলি, ওই পসিবিলিটি জায়গা আপনি বললেন না এক্সিলেন্স করতে হবে। আমাদের পসিবিলিটি এমন না যে আপনি অ্যারাবাইজড হয়ে যাবেন। হ্যাঁ, আপনি কি বলে যে ওই আপনার এই সৌদি মেন্টালিটির মতো, হ্যাঁ, ঘোরাফেরা করবেন, হ্যাঁ, ওইটাও আপনাদেরই, আপনি ওয়েস্ট হয়ে যাবেন, এটাও না। ফলে আপনার বাংলাদেশের আপনার যে ধারণাটা, এটা ঐতিহাসিকভাবে তার বিকাশের যে কৃষিভিত্তিক যে পর্যায়, হ্যাঁ, আপনি সৌদির মতো তেল ভিত্তিক রাষ্ট্র না, হ্যাঁ, ওয়েস্টের মতো আপনার ইন্ডাস্ট্রিয়াল ভিত্তিক রাষ্ট্র না। তো ফলে আপনার সিভিলাইজেশনাল মুডটা আলাদা, আপনার প্রোডাকশন মুডটা আলাদা, যেটা বলার চেষ্টা করছি। ফলে এইটাকে তো আপনার ঐতিহাসিকভাবে চিনতে পারতে হবে, এবং এটার সাথে আপনার একটা অ্যাটাচমেন্ট লাগবে। হ্যাঁ, সেটা কি আমাদের কৃষি, এটা আমাদের কৃষি, এবং এই কৃষিটাকে আপনি প্রথমত নিজের জন্য আগে নিজেকে স্বাবলম্বী করা, আত্মনির্ভরশীল করা, তারপরে এটার গ্লোবাল বাজার ডেফিনেটলি আছে, পৃথিবীর সবারই খাইতে হয়, রাইট। তো সেখানে আপনি যখন আগে নিজে সারপ্লাস করবেন, তখনই না অন্যের জায়গায়, বিক্রির জায়গায় আপনি যাবেন, তাই না? তো সেই উর্বর ভূমি, সেই ইয়াটাকে আপনি কাজে লাগানোর মধ্য দিয়ে, এই জন্য আমাদের এখন যেটা দরকার, আমাদের এই যে একটা হাইব্রিডিটি যেটাকে বলতেছি আমরা, হ্যাঁ, হাইব্রিড জেনারেশন বা হাইব্রিড কালচার, হাইব্রিড ফসল, সবকিছু, এই হাইব্রিডিটিকে মোকাবেলা করে ব্যক্তি আকারে আমাদের অর্গানিক হয়ে ওঠার জন্য স্ট্রাগল করা,
তরুণ বলেন, বুড়া বলেন, মধ্যবয়সী বলেন, আমাদের এক নম্বরে স্ট্রাগল হওয়া উচিত পার্সন আকারে অরিজিনাল হওয়ার জন্য। দেখেন মানে শেষ করবো এই কথাটা বলে, আনএক্সামিন্ড লাইফ ইজ নট ওর্থ লিভিং, অপরীক্ষিত জীবন যাপনযোগ্য না। সক্রেটিস। খুবই চমৎকার একটা সেশন পার করলাম, আমি নিজে তো খুবই এনজয় করেছি, উপকৃত হয়েছি। আশা করি আমাদের দর্শকও এটা থেকে অনেক উপকার পেয়েছেন। মানে আসলে একটা তৃষ্ণা নিয়ে আপনি যেমন একটা কোট করে শেষ করে দিলেন, মানে একটা তৃষ্ণা থেকে গেল। আমরাও আসলে তৃষ্ণাটা নিয়েই আসলে আমাদের এপিসোডটা শেষ করতে হচ্ছে, আমাদের টাইম লিমিট আছে। তো আমরা আশা করবো ইনশাল্লাহ আরো কোনো একদিন আপনাকে নিয়ে আসবো, নিয়ে অন্য কোনো টপিকে অন্য কোনো বিষয়ে ইনশাল্লাহ আপনার গাইডলাইন চাবো বা আপনার অবজারভেশন চাবো। আচ্ছা রনি ভাই, থ্যাংক ইউ সো মাচ স্টুডিওতে আসার জন্য। আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে, আমাদের যে গিফট পার্টনার সিনোয়ার লাইফস্টাইল, তার তরফ থেকে আপনার একটা গিফট আছে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আমাদের সামনে কোনো এপিসোডে। আমাদের পর্বগুলো যদি ভালো লাগে আমাদের একটু সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।